তোমরা যারা লাইভে আছো তারা একটু কমেন্টে জানাবা যে কথা শোনা যায় কিনা ক্লিয়ার, আর বোর্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবা, এবং বন্ধুদের একটু মেনশন দিয়ে দিবা। আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। আজকে তোমাদের পড়ার বিষয় হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 6, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। আমরা শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো অনেকেরই পড়া নাই, এই জন্য শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো একবার করে ক্লাস নিয়ে তোমাদের টপিকসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এর পরবর্তী ধাপে আমরা এই চ্যাপ্টারগুলোর অন্যান্য যে রাইটার আছে সেই রাইটারের ইনফরমেশনগুলো পড়ার চেষ্টা করব। আমাদের আজিবুর স্যার এবং আজমল স্যারের আলিম স্যারের বইয়ের যে এক্সট্রা ইনফরমেশন ক্লাস, সেই ক্লাসগুলো আলাদা হবে। এই ক্লাসে আমরা শুধুমাত্র হাসান স্যারের বই পড়বো এবং এখান থেকে যে বেসিকগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, দেখবা যে ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা শুরু করি। যারা এখনো জয়েন করতে পারো নাই, একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিবা যাতে তারাও ক্লাসটা জয়েন করতে পারে। আর যারা ক্লাসে জয়েন করতে পারবা না, আমাদের পেজে ক্লাসটা লাইভ থেকে যাবে রেকর্ডেড, তারা পরবর্তীতে ক্লাসটা করে নিবা। তো আসো দেখো, ব্রায়োফাইটা টেরিডোফাইটা ষষ্ঠ অধ্যায়। তার আগে আমরা একটু বলি যে বোটানি চ্যাপ্টারে পঞ্চম অধ্যায় কি আছে, শৈবাল ছত্রাক। আর সপ্তম অধ্যায় তোমাদের শর্ট সিলেবাস ছিল, সেখানে আছে নগ্নবীজি আর আবৃতবীজি, তাই না? তো উদ্ভিদ জগৎকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সপ্তম অধ্যায়ে, সেটা হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি। কিসের বেসিসে? যে বীজ নগ্ন অবস্থায় থাকে নাকি ফলের ভিতরে আবৃত থাকে, এর উপর ভিত্তি করে আমরা উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করছিলাম। একটা ছিল নগ্নবীজি বা জিমনোস্পার্ম, আর একটা ছিল আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। তো এই চ্যাপ্টারে দেখো, আমরা উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করব। সেটা হচ্ছে ফুল হওয়া এবং না হওয়ার উপর বেসিসে। তো যেসব উদ্ভিদের ফুল হয় আমরা বলতে পারি তাদেরকে পুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, পুষ্পক উদ্ভিদ বলা হয় বা সপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে দেখো, যেসব উদ্ভিদের ফুল হয় তাকে আমরা বলবো পুষ্পক উদ্ভিদ, বা ইংলিশে বলতেছি ফ্লাওয়ারিং প্ল্যান্টস, বা এদেরকে বলা হয় ফ্যানেরোগ্যামাস। এই পুষ্পক উদ্ভিদ আমরা জানি, পুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা জানি যে যাদের ফুল হয় তাদের বোঝায়, কিন্তু এই টার্মটা আমাদের কিন্তু অজানা।
তাহলে এই টার্মটা আমাদের জানতে হবে যে ফ্যানেরোগ্যামাস মানে কি। ফ্যানেরোগ্যামাস হচ্ছে পুষ্পক উদ্ভিদকেই বলা হয়। তাহলে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে আমরা বলি পুষ্পক উদ্ভিদ বা ফ্যানেরোগ্যামাস। ঠিক আবার অপোজিটে যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস অপুষ্পক তো আমরা এমনি জানি যে যাদের ফুল হয় না তাদেরকে আমরা বলেছি অপুষ্পক উদ্ভিদ, কিন্তু এটাকে আমরা বলি ক্রিপ্টোগ্যামাস। তাহলে ফুল হওয়া এবং না হওয়ার ভিত্তিতে উদ্ভিদ জগৎ দুইটা ক্যাটাগরিতে বিভক্ত, একটা পুষ্পক একটা অপুষ্পক। পুষ্পককে আমরা কি বলতেছি ফ্যানেরোগ্যামাস, যেটা আমাদের জানতে হবে, আর অপুষ্পককে আমরা বলতেছি ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, তাহলে ফ্যানেরোগ্যামাস কি পুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগ্যামাস কি অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, জিনিসগুলো একদম ঠোঁটে থাকবে, ঠোঁটের আগায় থাকবে। তো আসো এই দুটো টপিক আমাদের হয়ে গেল। এবার আসো দেখো এই যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, দেখলে মনে হবে না তাহলে এখানে দুটো চ্যাপ্টার বা দুটো টপিক আলোচনা করা হচ্ছে, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, তাহলে হয়তো মনে হয় দুইটা দুই রকম, কিন্তু না। এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, ব্রায়োফাইটা মানে কি, ব্রায়োফাইটা মানে হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ, মস। আর টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। আমরা বোটানিতে অনেক পড়ছি যে মস ফার্ন, মস ফার্ন। তো এই যে ব্রায়োফাইটা, গ্রিক শব্দ, গ্রিক শব্দ হচ্ছে ব্রায়োন। এই গ্রিক শব্দ ব্রায়োনের অর্থ হচ্ছে মস, এই জন্য এটাকে বলা হয় ব্রায়োফাইটা। আর গ্রিক শব্দ টেরন, গ্রিক শব্দ টেরনের অর্থ হচ্ছে পক্ষল বা ডানা, এই জন্য এটাকে বলা হয় টেরিডোফাইটা। তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, ব্রায়োফাইটা কি মসবর্গীয় উদ্ভিদ, টেরিডোফাইটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। তো এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এরা উভয়ে অপুষ্পক উদ্ভিদ, এরা উভয়ে অপুষ্পক উদ্ভিদ, তার মানে ক্রিপ্টোগ্যামাস। এরা উভয়ে অপুষ্পক উদ্ভিদ, আর অপুষ্পক উদ্ভিদকে আমরা কি বলি ক্রিপ্টোগ্যামাস। তাহলে এই চ্যাপ্টারে, আজকের যে আমাদের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় কি নিয়ে, অপুষ্পক উদ্ভিদ নিয়ে, মানে ক্রিপ্টোগ্যামাস নিয়ে। এখন আসো এই ক্রিপ্টোগ্যামাসকে আবার ভাগ করা যায়, ক্রিপ্টোগ্যামাসকে আবার ভাগ করা যায়, সেটা কিসের বেসিসে? দেখো আমরা কিন্তু মানুষের মধ্যেও বিভিন্ন বিভেদ করি, যে উচ্চ শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তখন বলো উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত। ঠিক মানুষের যেমন মানুষের বিভিন্ন যেমন ভেদ আছে, যে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, ঠিক এই অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামাস, এই ক্রিপ্টোগ্যামাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস আর একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। একটা লোয়ার ক্রিপ্টোগ্যামাস আর একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। তার মানে ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদের মধ্যে কিছু আছে যারা অনুন্নত, মানে অনেক আদি প্রকৃতির বা আদি বৈশিষ্ট্য সম্পন্ন, তাদেরকে আমরা বলতেছি কি লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আদি বা অনুন্নত বেশি, এরা অনুন্নত। তাহলে যেটা এই ক্রিপ্টোগ্যামাস যেহেতু উভয়ে অপুষ্পক, তো এই ক্রিপ্টোগ্যামাসকে আবার আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি বৈশিষ্ট্যের দিক থেকে। যারা আদি প্রকৃতির বা যাদের বৈশিষ্ট্য বেশি অনুন্নত তাদেরকে আমরা বলি লোয়ার ক্রিপ্টোগ্যামাস বা নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস। আর এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আবার যাদের বৈশিষ্ট্য একটু উন্নতর দিকে তাদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামাস বা উচ্চ শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, হায়ার ক্রিপ্টোগ্যামাস বা উচ্চ শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস। ওকে, তাহলে দেখো এই লোয়ার ক্রিপ্টোগ্যামাস, হায়ার ক্রিপ্টোগ্যামাস, এই ক্রিপ্টোগ্যামাসকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এখন আমাদের আগের যে চ্যাপ্টার শৈবাল ছত্রাক আদি উদ্ভিদ, ঠিক আছে, আদি কোষী, এদের আর্কিগোনিয়াম, ঠিক আছে, অনেক কিছু আদি বৈশিষ্ট্য আছে, মনে রাখবা। যত আমরা কি পড়ছি, কোষ, কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, অণুজীবের মধ্যে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। এরপরে যে উদ্ভিদ শুরু হয়েছে শৈবাল ছত্রাক, তারপরে কি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তারপরে যত চ্যাপ্টার সামনের দিকে যাচ্ছে তত নিচের থেকে বা নিম্ন থেকে বা আদি শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর দিকে যাচ্ছে। তাহলে তুমি ব্রায়োফাইটাকে যদি মাঝখানে ফেলো, যে ব্রায়োফাইটা আমাদের কি মাঝখানে বসাই, তাহলে ব্রায়োফাইটার আগে কি যে শৈবাল ছত্রাক, আর পরে কি নগ্নবীজি আবৃতবীজি। তার মানে এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এদের থেকে নগ্নবীজি আবৃতবীজি অনেক উন্নত, অনেক উন্নত। আবার এই যদি মাঝখানে ব্রায়োফাইটা টেরিডোফাইটা থাকে, তার আগে কি শৈবাল ছত্রাক, এই শৈবাল এবং ছত্রাক হচ্ছে আরো বেশি অনুন্নত, আরো বেশি অনুন্নত। তো এই শৈবাল এবং ছত্রাকের বৈশিষ্ট্য আরো অনুন্নত হওয়ার কারণে এই শৈবাল ছত্রাককে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আর তোমার ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামাস কারা, হায়ার ক্রিপ্টোগ্যামাস কারা, অ্যান্সার দিতে পারবা? তাহলে দেখো আমি আবার বলতেছি, লোয়ার মানে যারা নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস, যেমন শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক। আর ব্রায়োফাইটা
এবং টেরিডোফাইটা, এই দুটো হচ্ছে কি হায়ার, মানে ক্রিপ্টোগ্যামাস বা অপুষ্পক উদ্ভিদের মধ্যে একটু উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, ঠিক আছে, একটু উন্নত এবং জটিল প্রকৃতি, যার কারণে এটাকে বলা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। ওকে, আশা করি কারো সমস্যা নাই। তাহলে দেখো আমরা কম্প্যারিজন করলাম কার মধ্যে, ক্রিপ্টোগ্যামাসের দুটা ক্লাসের মধ্যে, হায়ার এবং লোয়ার। এবার এই চ্যাপ্টারে আমরা যা পড়বো মানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই দুটোর মধ্যে একটু কম্প্যারিজন করতে হবে যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে কে বেশি উন্নত। বা একটা প্রশ্ন তোমাদের থাকতেই পারে, দিয়ে দিলাম যে প্রশ্ন, যে নিচের কোনটি বেশি উন্নত, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, চারটা অপশন, যে নিচের কোন প্রজাতিটা বেশি উন্নত, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল, ছত্রাক। তাহলে অ্যান্সার হবে টেরিডোফাইটা। তার মানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুটার মধ্যে টেরিডোফাইটা বেশি উন্নত। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে টেরিডোফাইটা বেশি উন্নত, মানে ফার্নবর্গীয় যারা উদ্ভিদ তারা বেশি উন্নত। তার দুইটা কারণ, জাস্ট দুইটা কারণে ব্রায়োফাইটা এবং ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত, জাস্ট দুইটা কারণ। এই দুইটা কারণ দেখো আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে বোঝা যাবে যে কেন ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত। তোমরা একটু বলতে পারবা কারণ কেউ, যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে কে বেশি উন্নত? তোমরা একটু কমেন্টে জানাতো। হায়ার ক্রিপ্টোগ্যামাস কারা, লোয়ার ক্রিপ্টোগ্যামাস কারা? তো দেখো এইটা হচ্ছে কি ব্রায়োফাইটা, এটা কি টেরিডোফাইটা। টেরিডোফাইটাকে আমরা পি দিয়ে লিখি, টেরিস, পিটা উজ্জ্ব থাকে, টেরিডোফাইটা। তো ব্রায়োফাইটা দেখো, এই ব্রায়োফাইটা উদ্ভিদ দেখে তোমার কি বলা সম্ভব যে এর মূল কোনটা, পাতা কোনটা বা কাণ্ড কোনটা? এই যে এই উদ্ভিদটা দেখে, এই প্রজাতিটা দেখে এটা কি বলা সম্ভব যে এর মূল কাণ্ড বা পাতা কোনটা? দেখে মনে হচ্ছে না পুরো বডিটা একই রকম, পুরোটাই একই রকম, কোনো আলাদা কোনো পার্ট নাই। তার মানে ব্রায়োফাইটা উদ্ভিদ, ব্রায়োফাইটা উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, পুরো টোটাল দেহ দেখতে একই রকম, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না ব্রায়োফাইটাকে। আর যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না তাদেরকে বলা হয় থ্যালয়েড। থ্যালয়েড, থ্যালয়েড, থ্যালয়েড মানে কি সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী। তার মানে ব্রায়োফাইটা হচ্ছে থ্যালোফাইটা গোত্রের মধ্যে পড়বে। আর থ্যালোফাইটা গোত্র মানে কি, যারা থ্যালয়েড, থ্যালয়েড মানে কি যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। কিন্তু দেখো এই টেরিসটা দেখো, এই টেরিসের দেখলে আমরা মূল কোনটা বুঝতে পারি, কাণ্ড বুঝতে পারি, পাতা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তার মানে ব্রায়োফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এই একটা পয়েন্টের কারণে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত, যে এদের আলাদা আলাদা পার্ট পার্ট, কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা বোঝা যায়, একটা কারণ। 2 নম্বর পয়েন্ট, যে দুইটা কারণে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত। 1 নম্বর হচ্ছে থ্যালোফাইট বা থ্যালয়েড ব্রায়োফাইটা, যাদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, আর টেরিডোফাইটা যাদেরকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি। 2 নম্বর আমরা এটাকে বলতে পারি অ্যাভাসকুলার, আবার বাংলায় লেখা আছে, দেখা যাচ্ছে বইয়ে অভাস্কুলার। দেখো অ্যাভাসকুলার, অ্যাভাসকুলার মানে কি, ভাস্কুলার মানে কি আমরা জানি, ভাস্কুলার মানে কি পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু মানে কি পরিবহন টিস্যু, মানে জাইলেম ফ্লোয়েম। তাহলে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লোয়েম। এ মানে কি বোঝায়, এ মানে নেগেটিভ, বা অ মানে কি নেগেটিভ বোঝায়, মানে না বোঝায়। তার মানে এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বা জাইলেম ফ্লোয়েম নাই। তাহলে ব্রায়োফাইটাতে পরিবহন টিস্যু তন্ত্র বা ভাস্কুলার টিস্যু তন্ত্র নাই, যার কারণে ব্রায়োফাইটাকে বলা হচ্ছে অনুন্নত। কিন্তু এই টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার, মানে এদের পরিবহন টিস্যু তন্ত্র থাকবে, জাইলেম ফ্লোয়েম থাকবে। তাহলে দেখো দুইটা কারণে আমরা বললাম যে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা বেশি উন্নত। কি কি? যে ব্রায়োফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মানে থ্যালয়েড বা সমাঙ্গদেহী, কিন্তু টেরিডোফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। ব্রায়োফাইটা কি অভাস্কুলার বা অ্যাভাস্কুলার, মানে এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটাতে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বা জাইলেম ফ্লোয়েম থাকবে। ওকে, তাহলে দেখো আমাদের সূচনার মধ্যে বা শুরুর অংশে মোটামুটি এইটুকুই ছিল। তো এইটুকু আমাদের পড়া শেষ। এবার আমরা আলাদা করে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা পড়বো। তো তার আগে আমরা একটু, তোমরা অ্যান্সার দিবা যে পুষ্পক উদ্ভিদকে কি বলা হয় আর অপুষ্পক উদ্ভিদকে কি বলা হয়, আর হায়ার ক্রিপ্টোগ্যামাস কারা আর লোয়ার ক্রিপ্টোগ্যামাস কারা। তোমরা একটু অ্যান্সার দিবা, তোমরা একটু কমেন্টে জানাবা
যে কোনটা হায়ার ক্রিপ্টোগ্যামাস, কোনটা লোয়ার ক্রিপ্টোগ্যামাস। কোনটা হায়ার ক্রিপ্টোগ্যামাস এবং কোনটা লোয়ার ক্রিপ্টোগ্যামাস তোমরা একটু কমেন্টে দিবা, কমেন্টে জানাবা। তোমরা কমেন্টে জানাও, এরপরে আমরা পরের ক্লাসে বা পরের টপিকসে যাব। ব্রায়োফাইটাতে বা মসবর্গীয় উদ্ভিদে আমরা শুরু করব। আসো তাহলে দেখো আমরা ব্রায়োফাইটাতে আসি। আমি শুরুতে বলছিলাম যে গ্রিক ওয়ার্ড, গ্রিক শব্দ হচ্ছে ব্রায়ন শব্দের অর্থ হচ্ছে মস, আর ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ। এই জন্য ব্রায়োফাইটাকে বলা হয় মস বর্গীয় উদ্ভিদ। যে গ্রিক শব্দ, ব্রায়ন শব্দের অর্থ হচ্ছে মস, আর ফাইটন শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, এদেরকে বলা হয় মস বর্গীয় উদ্ভিদ। এবং মস বর্গীয় উদ্ভিদ হচ্ছে হয় দ্বিফ্লাজেলা বিশিষ্ট। দ্বিফ্লাজেলা বিশিষ্ট মানে দুইটা ফ্লাজেলা থাকে। দ্বিফ্লাজেলা মানে হচ্ছে দুইটা ফ্লাজেলা থাকবে, ঠিক আছে? তাহলে মস বর্গীয় উদ্ভিদটা কি হবে? দ্বিফ্লাজেলা বিশিষ্ট হবে বা দুই ফ্লাজেলা বিশিষ্ট হবে। মস বর্গীয় উদ্ভিদটা হচ্ছে দ্বিফ্লাজেলা বিশিষ্ট বা দুই ফ্লাজেলা বিশিষ্ট হবে, ঠিক আছে? তাহলে এই ব্রায়োফাইটা উদ্ভিদ বা মস বর্গীয় উদ্ভিদ আমরা এখন পড়বো। এই ব্রায়োফাইটা উদ্ভিদ বা মস বর্গীয় উদ্ভিদ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবা, ক্লাসটা করবা, ক্লাসে পড়া আসলে হয়ে যাবে। তো দেখো ব্রায়োফাইটা উদ্ভিদ, এদের স্থলজ প্রজাতিও আছে আবার জলজ প্রজাতিও আছে। এদের স্থলজ প্রজাতিও আছে, মানে এরা পানিতেও জন্মে আবার মাটিতেও জন্মে, কিন্তু এদের নিষেক করতে গেলে অবশ্যই পানির প্রয়োজন হবে। এদের নিষেক করতে গেলে অবশ্যই পানির প্রয়োজন হবে। তাই ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটাকে বলা হচ্ছে উভচর উদ্ভিদ। পরীক্ষায় যদি আসে ব্রায়োফাইটা কেমন ধরনের উদ্ভিদ, স্থলজ, জলজ নাকি উভচর, তার কি হবে অ্যান্সার? উভচর উদ্ভিদ, ঠিক আছে? উভচর উদ্ভিদ। ব্রায়োফাইটার নামকরণটা কে করছে? বিজ্ঞানী ব্রাউন। ব্রায়োফাইটার নামকরণটা কে করছে? বিজ্ঞানী ব্রাউন, ঠিক আছে? বিজ্ঞানী ব্রাউন হচ্ছে ব্রায়োফাইটা শব্দটা বা নামকরণটা করছে। আবার দেখো ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস, মানে ওদের যে সদস্য ব্রায়োফাইটা বর্গের মধ্যে যারা পড়ে তাদেরকে বলা হয় ব্রায়োফাইটস। তাহলে দেখো আমরা কি বললাম যে ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ, কারণ স্থলে জলে দুই জায়গায় জন্মাইলেও নিষেক করতে গেলে এদের অবশ্যই পানির প্রয়োজন হবে বা তরল মাধ্যমের প্রয়োজন হবে। এদেরকে বলা হচ্ছে কি উভচর উদ্ভিদ। নামকরণ করছে কে? বিজ্ঞানী ব্রাউন। এদের কি বলা হয়? ব্রায়োফাইটস বলা হয়। এই গোত্রের সদস্যকে বলা হয় ব্রায়োফাইটস। ওকে, এবার দেখো সারা পৃথিবীতে এদের প্রজাতির সংখ্যা 24,000। তেমন ইম্পর্টেন্ট না, না পড়লেও চলে, জেনে রাখতে পারো যে এতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসার মতো না যে সারা পৃথিবীতে এদের কয়টা প্রজাতি আছে। তবে তোমরা বাংলাদেশে কয়টা প্রজাতি আছে এটা একটু পড়তে পারো, যে সারা বাংলাদেশে ব্রায়োফাইটার 248টা প্রজাতি আছে। সারা বাংলাদেশে ব্রায়োফাইটার 248টা প্রজাতি আছে, ঠিক আছে? 248টা। ওকে, আচ্ছা আসো আমরা যে জিনিসটা পড়বো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, এবং মেডিকেলেও পরীক্ষায় আসছে এখান থেকে প্রশ্ন, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। তো এটা আমরা পড়বো। দেখো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ? বহুকোষী উদ্ভিদ। ব্রায়োফাইটা বহুকোষী উদ্ভিদ, এবং এটা আমরা শুরুতেই পড়ছি অপুষ্পক, মানে কি এদের ফুল হয় না। এখন যার ফুল হয় না তার তো বীজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এরা অপুষ্পক এবং অবীজী, তার মানে ফুল হয় না, ফল হয় না এবং বীজও হয় না। ব্রায়োফাইটা কেমন তাহলে? এরা বহুকোষী উদ্ভিদ হলেও এরা অপুষ্পক এবং অবীজী। এরা অপুষ্পক এবং অবীজী, তার মানে এদের না হয় ফুল, আর ফুল না হলে তো ফল হবে না, আর ফল না হলে তো বীজ হবে না, ঠিক আছে? তাহলে এদের ফুল ফল বীজ কোনোটাই হয় না। এরপরে দেখো এদের দেহ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। এবার আসো বোটানি পড়তে গেলে, উদ্ভিদ বিজ্ঞান পড়তে গেলে দুইটা শব্দ সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, কখনোই ভোলা যাবে না, ক্লিয়ার করে রাখতে হবে। এক, এই গ্যামিটোফাইট
গ্যামিটোফাইট মানে বোঝায় হচ্ছে হ্যাপ্লয়েড বা হ্যাপ্লয়েড দশা বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, আর স্পোরোফাইট মানে বোঝায় হচ্ছে ডিপ্লয়েড দশা বা ডিপ্লয়েড উদ্ভিদ। ঠিক আছে, এই দুটো শব্দ কখনোই বারবার বিভিন্ন চ্যাপ্টারে পাবা। যেই চ্যাপ্টারে পড়তে যাও যে গ্যামিটোফাইট দশা কোনটা, স্পোরোফাইট দশা কোনটা, জাস্ট মনে রাখবা গ্যামিট, গ্যামিট মানে হ্যাপ্লয়েড, গ্যামিটোফাইট কি, গ্যামিটোফাইট দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা, গ্যামিটোফাইট উদ্ভিদ মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ, আর স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ। এই দুটো কথা কখনোই ভোলা যাবে না, এর উপর বেসিস করে অনেক তোমাদের অ্যান্সার করতে হবে, অনেক প্রশ্ন। এই জন্য গ্যামিটোফাইটের সাথে গ্যামিট রিলেটেড আছে, গ্যামিট হ্যাপ্লয়েড হয়, তাহলে গ্যামিটোফাইট মনে রাখবা হ্যাপ্লয়েড দশা বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, আর স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদ। এইটা কখনোই ভোলা যাবে না। তাহলে এরা কেমন, এরা মূলত গ্যামিটোফাইট, তার মানে কি এদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। তবে গ্যামিটোফাইট হলেও এরা স্বতন্ত্র এবং স্বভোজী। কারণ কি, কারণ ব্রায়োফাইট হচ্ছে সবুজ, সবুজ, সবুজ মানে কি ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে কি এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যার কারণে এই ব্রায়োফাইটাকে বলা হয় স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ, স্বতন্ত্র এবং স্বভোজী উদ্ভিদ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটা পয়েন্ট গেল। এবার আসো 3 নাম্বার থ্যালয়েড। এটা দেখো আমি একটু আগে বলে আসছি, থ্যালয়েড মানে কি সমাঙ্গ দেহ, থ্যালয়েড মানে কি সমাঙ্গ দেহ বা সমাঙ্গ দেহী, তার মানে যাদের পুরো অঙ্গই পুরো বডিটাই একই রকম দেখতে, যাদেরকে আমরা কোনো অংশে বা কোনো দিক দিয়ে কোনোভাবে ভাগ করতে পারবো না, এই ব্রায়োফাইটা হচ্ছে থ্যালয়েড। মানে এদেরকে সত্যিকার কোনো মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না, এদেরকে সত্যিকার কোনো মূল, সত্যিকার কোনো কাণ্ড বা পাতায় ভাগ করা যায় না, যার কারণে এটাকে বলা হয় থ্যালয়েড বা সমাঙ্গ দেহী। ঠিক আছে, এটা 3 নাম্বার পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে এদের মূল নাই যেহেতু বললাম, কিন্তু এদের মূলের পরিবর্তে, মূল যে কাজ করে মাটি থেকে পানি বা অন্যান্য খনিজ লবণ পরিশোষণ করা বা কোনো কিছুতে আটকে রাখা, এই মূলের পরিবর্তে এদের থাকবে হচ্ছে এককোষী রাইজয়েড, আর কোন কোন প্রজাতিতে বহুকোষী শল্ক বা স্কেল থাকবে, শল্ক বা স্কেল থাকবে। তাহলে যদি বলা হয় যে ব্রায়োফাইটার মূলের পরিবর্তে কি থাকে, রাইজয়েড অথবা স্কেল, রাইজয়েডটা হচ্ছে এককোষী আর স্কেলটা হচ্ছে বহুকোষী। ঠিক আছে, স্কেল বা শল্ক। তাহলে মনে রাখবা যে এদের মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং বহুকোষী শল্ক বা স্কেল থাকবে। মূলের পরিবর্তে এদের এককোষী রাইজয়েড বা বহুকোষী শল্ক বা স্কেল থাকবে। 5 নম্বর পয়েন্ট দেখো, এটাও পড়ানো, বলছিলাম এরা হচ্ছে অ্যাভাস্কুলার বা অভাস্কুলার, মানে কি এদের ভাস্কুলার টিস্যু নাই, এদের কোনো পরিবহন টিস্যু নাই। তাহলে এরা হচ্ছে অভাস্কুলার বা অ্যাভাস্কুলার, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লোয়েম নাই, তাহলে এরা হচ্ছে অ্যাভাস্কুলার বা ভাস্কুলার টিস্যু বিহীন। এবং এদের দেহ দেখো প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এদের দেহ হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, মানে উদ্ভিদের স্থায়ী টিস্যু, আমরা পড়ছি না উদ্ভিদের স্থায়ী টিস্যু কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, সরল টিস্যুর মধ্যে পড়ে। আর ভাস্কুলার টিস্যু কি জাইলেম ফ্লোয়েম কি জটিল টিস্যু, প্যারেনকাইমা হচ্ছে সরল টিস্যু আর ভাস্কুলার টিস্যু হচ্ছে জটিল টিস্যু। এরপরে দেখো এদের জননাঙ্গ বহুকোষী এবং চারপাশে বন্ধাকোষ দ্বারা আবৃত, তার মানে কি এদের জননাঙ্গ বহুকোষী, কিন্তু চারপাশে যে কোষগুলো আছে সেটা বন্ধাকোষের আবরণ, চারপাশে কোষগুলা বন্ধা, বিভাজন ক্ষমতাহীন বন্ধাকোষ দ্বারা আবৃত। ঠিক আছে, এরপরে দেখো এই টার্মটা অনেক জায়গায় পাবা উদ্ভিদ বিজ্ঞান করতে গেলে, যে স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম আর পুরুষটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম। স্ত্রী জননাঙ্গকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম, অনেকবার পাবা, শুধু শৈবাল ছত্রাকের ক্ষেত্রে একটু আলাদা পাবা, এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা পাবা যে আর্কিগোনিয়াম অ্যানথেরিডিয়াম। শৈবাল ছত্রাকে যে পাবা লাইকেনের ক্ষেত্রে, লাইকেনের ক্ষেত্রে স্ত্রীটাকে বলা হয় কার্পোগোনিয়াম আর পুরুষটাকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম। এই একমাত্র লাইকেনের ক্ষেত্রে পুরুষটাকে স্পার্মাটোগোনিয়াম আর স্ত্রীটাকে হচ্ছে আর্কিগোনিয়াম, এ বাদে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব জায়গায় স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম আর পুরুষটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, এটা আমরা পাবো। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে স্ত্রী জননাঙ্গকে বললাম আর্কিগোনিয়াম আর পুরুষটাকে বললাম অ্যানথেরিডিয়াম, এদের সাইজ বা শেপ করতে হবে আমাদের। যে আর্কিগোনিয়াম দেখবা বইয়ের যেখানে যেখানে আর্কিগোনিয়াম আছে না কেন সব জায়গায় একটাই আকৃতি পাবা, আর্কিগোনিয়ামের একটা সারা বইয়ে একই রকম পাবা, সেটা কি ফ্লাক্স আকৃতির। আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ দেখতে ফ্লাক্স আকৃতির, পুরো বইয়ে টোটালে সব জায়গায় আছে কি ফ্লাক্স আকৃতির। কিন্তু অ্যানথেরিডিয়ামের আকার ভ্যারি করতে পারে, কোথাও গোলাকার হয়, কোথাও নাশপাতির মতো হতে পারে, কখনো কখনো বেলনাকার হতে পারে,
কখনো গদাকার হতে পারে। তাহলে অ্যানথেরিডিয়ামের আকৃতি হয় গোলাকার অথবা নাশপাতি আকার অথবা গদাকার অথবা বেলন আকার হতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের আর্কিগোনিয়াম একটা আকৃতি হয়, কিন্তু অ্যানথেরিডিয়াম বহু আকৃতির হতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের 7 নম্বর পয়েন্ট শেষ। এবার দেখো যৌন জনন উগ্যামাস ধরনের, উগ্যামাস। তো যৌন জনন দেখো, যৌন জনন যৌন জনন হয় 3 প্রকার। একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে উগ্যামাস। তাহলে দেখো যৌন জনন 3 ধরনের হয়, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। তোমরা পড়ছো না আইসোটোন, আইসোবার, ঠিক আছে? আইসোটোন, আইসোটোপ, আইসোবার। আইসো মানে কি? একই বা সেম, সেম বোঝায়। আইসো মানে সেম বা একই রকম বোঝায়। তার মানে গ্যামিট গুলা যদি আকার আকৃতি বৈশিষ্ট্য একই রকম হয় তখন তাকে আমরা বলি আইসোগ্যামাস। কি বলি? আইসোগ্যামাস। তাহলে যৌন জনন কয় প্রকার যদি বলা হয়, প্রশ্ন যদি এভাবে আসে যে যৌন জনন কয় প্রকার, তাহলে যৌন জনন 3 প্রকার। কি কি? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। ওকে, তো এই আইসোগ্যামাস কি? গ্যামিট গুলো আকার আকৃতি একই রকম হবে, এই আকার আকৃতি কাজে বৈশিষ্ট্যে আলাদা থাকলে তখন তাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। আর উগ্যামাসটা একটু আলাদা। সেটা কি? উগ্যামাসটা হচ্ছে বড় নিশ্চল ডিম্বাণু, ডিম্বাণুটা বড় হবে এবং নিশ্চল হবে, আর শুক্রাণুটা ছোট হবে কিন্তু সচল হবে, মানে লেজ থাকবে, ফ্লাজেলা থাকবে। এই বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর মিলনকে বলা হয় কি? উগ্যামাস। এই বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ছোট সচল শুক্রাণুর মিলনকে বলা হয় উগ্যামাস। তো এই যে ব্রায়োফাইটা, এদের যৌন ধরন হচ্ছে উগ্যামাস ধরনের, উগ্যামাস। তার মানে এদের ডিম্বাণুটা বড় হবে কিন্তু নিশ্চল হবে, আর শুক্রাণুটা ছোট হবে কিন্তু সচল হবে। এটাকে বলা হচ্ছে উগ্যামাস। ঠিক আছে, জাস্ট এইরকম একটা ফুটবল আর একটা ছোট পিং পং বল, এই দুটার মিলনকে বলা হচ্ছে কি? উগ্যামাস। ওকে, তাহলে যারা লাইভে আছো তারা একটু অ্যান্সার দাও তো, যে গ্যামিটোফাইট মানে কি বোঝায় আর স্পোরোফাইট মানে কি বোঝায়, আর ব্রায়োফাইটের মূলের পরিবর্তে কি থাকে, একটু তোমরা অ্যান্সার করবা। এরপরে দেখো, আমি শুরুতেই বলছিলাম যে ব্রায়োফাইটা, এদের শুক্রাণু হচ্ছে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ব্রায়োফাইটা হচ্ছে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, এদের শুক্রাণু হচ্ছে 2 ফ্লাজেলা বা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। এবার আসো, এটা মেডিকেলে আসছে একবার, যে ব্রায়োফাইটা বা রিক্সিয়ার নিষেকের জন্য কোন মাধ্যম দরকার? পানির দরকার বা জলীয় মাধ্যম বা তরলের দরকার। ঠিক আছে, ব্রায়োফাইটা এদের নিষেকের জন্য, যেহেতু উভচর উদ্ভিদ এবং এদের নিষেকের জন্য অবশ্যই পানি লাগবে, পানির মাধ্যমে এই শুক্রাণুগুলো সাঁতার কেটে যাবে, এই জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হবে অবশ্যই। এবার আসো, এদের স্পোরোফাইট দশাও আছে। এরা যে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, কিন্তু এর মানে যে স্পোরোফাইট দশা নাই তা না, কিন্তু এদের স্পোরোফাইট দশাটাও আছে, কিন্তু এরা গ্যামিটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল, এবং এরা গ্যামিটোফাইটের উপর পূর্ণ বা আংশিকভাবে নির্ভরশীল, এবং এরা যে স্পোর তৈরি করে এদের একই আকার আকৃতি বিশিষ্ট হয়। স্পোরগুলো সব একই রকম আকার আকৃতি বিশিষ্ট হয়, এটাকে বলা হয় হোমোস্পোরাস। স্পোরগুলো সব একই রকম আকার আকৃতি বিশিষ্ট হয়। এই একই রকম আকার আকৃতি বিশিষ্ট স্পোর হলে আমরা বলি হোমোস্পোরাস, আর আলাদা হলে বলি হেটারোস্পোরাস। তাহলে ব্রায়োফাইটা হচ্ছে কেমন? হোমোস্পোরাস। হোমোস্পোরাস মানে কি? একই রকম আকার আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, এই হচ্ছে 12 নম্বর। এবার দেখো, জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, তাহলে বলছিলাম এদের হচ্ছে, এরা মেনলি গ্যামেটোফাইট। শুরুর পয়েন্টে ছিল কি? এরা মেনলি গ্যামেটোফাইট, মানে এরা প্রধানত হ্যাপ্লয়েড। তবে স্পোরোফাইট দশা আছে, সেটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি। তাহলে এটা হচ্ছে মেইন, প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। এবার দেখো 14 নম্বর পয়েন্ট, এটা মেডিকেলে আসছিল 2018 সালে, যেবার খুলনা থেকে ইসমাম সাকিব অর্ণব ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে, ওইবারে প্রশ্নটা আসছিল। ঠিক আছে, এবং ইসমাম সাকিব অর্ণব একজন শিক্ষক হিসেবে আমি নিজে গর্বিত যে আমার স্টুডেন্ট 2018 সালে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল খুলনা থেকে। তো দেখো, স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? থ্যালাস গঠন করে। থ্যালাস, থ্যালাস, ওই যে বডিটা দেখাইছিলাম না, এদের যে মূল কাণ্ড পাতা একই রকম, কোনো আলাদা করা যায় না, ওটাকে বলা থ্যালাস। তো এটা পরীক্ষা আসছিল অপশন এরকম, যে স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে?
এই প্রোটোনেমা অপশনে ছিল, প্রোটোনেমা ছিল, প্রোথ্যালাস ছিল। তো ফার্নের ক্ষেত্রে বা টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে প্রোথ্যালাস, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে প্রোটোনেমা, এদের ক্ষেত্রে বলা হয় প্রোটোনেমা। তাহলে এটা পরীক্ষা আসে যে স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, থ্যালাস বা প্রোটোনেমা তৈরি করে। স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস তৈরি করবে বা প্রোটোনেমা তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই যে পয়েন্টগুলো আমি বললাম 14টা পয়েন্ট, এই পয়েন্টগুলা খুবই ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো তোমাদের সবার মোটামুটি জানতে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে কয়টা ফ্লাজেলা, নিষেকে কোন লাগে, আর্কিগোনিয়াম কেমন, এন্থেরিডিয়াম কেমন, মূলের পরিবর্তে কি থাকে, ভাস্কুলার কিনা নাকি অভাস্কুলার, থ্যালয়েড কিনা, এই পয়েন্ট প্রত্যেকটা লাগবে। তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে পড়বো। ঠিক আছে? এবার আসো, ব্রায়োফাইটার দুটা গ্রিক শব্দ থেকে আসছে, যেটা আমি একটু আগেই বলছিলাম তোমাদের। সেটা কি? যে মস, ব্রায়ন শব্দ হচ্ছে মস, আর ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ। ব্রায়ন শব্দ হচ্ছে মস, আর ফাইটা মানে উদ্ভিদ। তো এই ব্রায়োফাইটাকে দেখো তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে হেপাটিকি বা অ্যান্থোসেরেটি, একটা হচ্ছে হেপাটিকি, 2 নম্বর হচ্ছে অ্যান্থোসেরেটি, আর 3 নম্বর হচ্ছে মাসাই। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে মাসাই। এখন দেখো তোমাদের আজিবুর স্যারের বইয়ে, আমি তোমাদের পরবর্তীতে আজিবুর স্যারের বইয়ের উপর ক্লাস নেব, আলিম স্যারের বইয়ের উপর ক্লাস নেব, তারপরেও বলি যে আজিবুর স্যারের বইয়ে কিন্তু 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হেপাটিকি, একটা অ্যান্থোসেরেটি, আর 3 নম্বরে দিছে ট্রুমস বা প্রকৃত মস। ট্রুমস বা প্রকৃত মস, এটা আজিবুর স্যারের বই দেওয়া আছে। যাই হোক, আমি যখন এক্সট্রা ইনফোর উপর ক্লাস নিব তখন তোমরা এই জিনিসগুলা দেখতে পাবা বা পড়তে পারবা। এবং আমরা চেষ্টা করবো সবকিছুর উপরে এক্সট্রা ইনফরমেশন ক্লাস নেওয়ার, কারণ বিগত বছরগুলোতে, বিগত 2 বছর ধরে দেখবা বায়োলজি প্রশ্ন 3টা রাইটের বই থেকে হচ্ছে। 3টা রাইটের বই খুলে স্যাররা প্রশ্ন করতেছে। তো যদি কেউ মনে করো যে আমি শুধু হাসান স্যারের বই পেয়ে ভালো রেজাল্ট করব, তাহলে এটা ভুল ধারণা। হ্যাঁ, তোমরা পাবা, চান্স পাবা, কিন্তু কারো যদি লক্ষ্য থাকে আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, ঢাকা সলিমুল্লাহ সোহরাওয়ার্দী মেডিকেল চান্স পেতে চাই, আমি ঢাকা মেডিকেলে পজিশন করতে চাই বা প্লেস করতে চাই, তাদের জন্য অবশ্যই বায়োলজিতে, বোটানিতে হাসান স্যার, আজিবুর স্যার, আলিম স্যার, এবং জুলজিতে আজমল স্যার, প্রাণী বিজ্ঞান, আর সাথে অপশনাল হিসেবে মানে আজমল স্যার এবং আলিম স্যার, সাথে অপশনাল হিসেবে মাজেদা ম্যাডাম পড়তে হবে, যারা ভালো রেজাল্ট বা প্লেস করতে চাও। আমরা এই সবগুলো চ্যাপ্টারের এক্সট্রা ইনফোর ক্লাসগুলা ধারাবাহিকভাবে নেব। তোমরা আমাদের মেরিডিমার্স পেজের সাথে থাকবা, আমাদের যে একটা মেরিডিমার্স এর অফিসিয়াল গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত থাকবা। এখানে আমরা বিভিন্ন পরীক্ষাও নেব এবং ক্লাসগুলোও নেব। তো দেখো, এরপরের টপিক দেখো আসো আমাদের ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। দেখো, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য আছে, কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। দেখো, আদি বৈশিষ্ট্য কোনগুলা? আদি বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড উদ্ভিদ। থ্যালয়েড মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এতে সত্যিকার কোনো মূল কাণ্ড পাতা নাই, ভাস্কুলার টিস্যু নাই, হোমোস্পোরাস। তার মানে এই যে বৈশিষ্ট্যের মধ্যে যে জিনিসগুলো আমরা পড়ছিলাম, যে হ্যাপ্লয়েড, থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস, এই সবগুলাকে বলা হচ্ছে কি আদি বৈশিষ্ট্য। আর উন্নত বৈশিষ্ট্যের মধ্যে যারা এই অ্যান্থোসেরস, অ্যান্থোসেরসকে কিন্তু বা অ্যান্থোসেরেটিকে বলা হয় কিন্তু হর্নওয়াট। এটা দেখতে কিন্তু হর্নের মতো, যেমন তোমার এই হেপাটিকি মানে লিভার সদৃশ বলে লিভার ওয়ার্ড বলা হয়। এই অ্যান্থোসেরিটি যে গোত্রটা আছে বা শ্রেণীটা আছে, এদের সদস্য দেখতে গুলো হর্নের মতো, এই জন্য এটাকে বলা হয় হর্নওয়াট। এটা আজিবুর স্যারের বইয়ে পাবা, আমি পরবর্তীতে পড়াবো। তো এই হর্নওয়াট বা অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্ষেত্রে ক্যাপসুলের মধ্যে কোলুমিলা নামক একটা স্ট্রাকচার পাওয়া যায়, এবং এপিডার্মিস মানে কি বাইরের ত্বক, এই বাইরের ত্বকে স্টোমাটা বা পত্ররন্ধ্র পাওয়া যায়। তাহলে অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কোলুমেলা, পত্ররন্ধ্র বা স্টোমাটাযুক্ত এপিডার্মিস, আর ক্যাপসুলের গোড়ায় হচ্ছে ভালভ টিস্যু। এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে আদি বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্যগুলো একটু আমরা পড়বো। এরপরে দেখো, আমি এটা আগেই বলছি যে ব্রায়োফাইটা জলে স্থলে উভয় স্থানে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া এদের কখনোই নিষেক সম্ভব না। এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা হচ্ছে, এবং পানির উপস্থিতিতে শুধুমাত্র এদের নিষেক ক্রিয়া সম্পন্ন হবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই চ্যাপ্টার পড়তে গেলে বারবার অনেক কথা একইবার চলে আসতেছে। অ্যাভাস্কুলার, মূল কাণ্ড পাতা নাই, উভচর, পানির সাহায্য ছাড়া প্রজনন হয় না। তাহলে এই কথাগুলো কিন্তু বারবার আসবে। যতবার শুনবা তত তাড়াতাড়ি তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে বা মুখস্থ হবে। এরপরে আসো, দেখো জেনাস মানে ব্রায়োফাইটার অন্তর্গত একটা গণ হচ্ছে কি রিক্সিয়া। জেনাস মানে কি গণ, তো ব্রায়োফাইটার অন্তর্গত একটা গণ হচ্ছে রিক্সিয়া। ওকে, এখন আসো আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের অ্যান্সার তোমরা দাও যে ব্রায়োফাইটার যে স্পোর আছে, এই স্পোর অঙ্কুরিত হয়ে কি গঠন করে? ঠিক আছে? ব্রায়োফাইটার যে স্পোর আছে, এই স্পোরটা অঙ্কুরিত হয়ে কি গঠন করে? ঠিক আছে? ব্রায়োফাইটার যে স্পোর আছে,
এই স্পোরটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করবে? এটা হচ্ছে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিবা তোমরা যারা লাইভে আসো, এটা একটু তোমরা কমেন্ট করে জানাবা। এবার আসো দেখো জেনাস কি বললাম বা গণ কি বললাম? রিক্সিয়া। তো রিক্সিয়া দেখো হেপাটিক শ্রেণীর সদস্য। আর হেপাটিক নাম দেখে আমরা বুঝতেছি হেপাটিক, আমরা জানি যকৃত কোষকে কি বলা হয়? হেপাটিক কোষ, হেপাটোসাইট। তাহলে যকৃত কোষের সাথে মানুষের যকৃতের সাথে বা লিভারের সাথে, মানুষের যকৃত বা লিভারের সাথে এদের মিল আছে বলে এদেরকে বলা হয় কি? হেপাটিক শ্রেণীর সদস্য। আর হেপাটিক শ্রেণীর সদস্যকে বলা হয় লিভার ওয়াট। এই হেপাটিকি শব্দটা আসছে লিভারের সদৃশ থেকে, লিভারের মতো দেখতে, এজন্য বলা হয় লিভার ওয়াট, হেপাটিকি। ঠিক আছে? এবং সারা পৃথিবীতে রিক্সিয়ার 200টা প্রজাতি আছে। কয়টা আছে? সারা পৃথিবীতে রিক্সিয়ার 200টা প্রজাতি আছে, আর বাংলাদেশে আছে অনলি 45টা। তাহলে রিক্সিয়ার সারা পৃথিবীতে প্রজাতি কয়টা? 200টা। বাংলাদেশে কয়টা? 45টা। এই 200টা প্রজাতির মধ্যে অনলি ওয়ান প্রজাতি আছে যেটা পুকুর, ডোবা বা বিভিন্ন পানিতে ভেসে বেড়ায়। এটাকে বলা হয় ভাসমান রিক্সিয়া বা জলজ রিক্সিয়া। তার নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স। রিক্সিয়া ফ্লুইটান্স, এটাকে বলা হয় ভাসমান রিক্সিয়া বা জলজ রিক্সিয়া। ঠিক আছে? তাহলে রিক্সিয়া হচ্ছে ব্রায়োফাইটার একটা ভেতরে গণ, যে গণের সদস্যরা হেপাটিকি বা লিভার সদৃশ শ্রেণীর সদস্য, এদের এটাকে বলা কি? লিভার ওয়াট। এবং সারা পৃথিবীতে এই রিক্সিয়ার প্রজাতির সংখ্যা 200টা, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় অনলি 45টা। আর এই 200টা প্রজাতির মধ্যে অনলি ওয়ান প্রজাতি যেটা পুকুর, ডোবা বা নালা বিভিন্ন স্থানে ভেসে বেড়ায়, জন্মায়। ঠিক আছে? তাদেরকে বলা হয় তোমার হচ্ছে জলজ রিক্সিয়া বা ভাসমান রিক্সিয়া। এর নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স, এটাকে বলা হয় ভাসমান রিক্সিয়া। ঠিক আছে? তাহলে এই কটা পয়েন্ট আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এই কটা পয়েন্ট আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো এই কটা পয়েন্ট তোমাদের আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার তাহলে আমরা রিক্সিয়ার শ্রেণীবিন্যাস থেকে পড়বো। দেখো শ্রেণীবিন্যাস তো আমরা কত কিছু, আমাদের সবকিছু লাগবে না, জানি আমরা ব্রায়োফাইটার মধ্যে পড়ে, ডিভিশনের মধ্যে। আমরা মনে রাখবো ক্লাস, যেটা একটু আগে পড়লাম, হেপাটিকি। ক্লাস হচ্ছে হেপাটিকি। রিক্সিয়া হচ্ছে হেপাটিকি শ্রেণীর সদস্য, লিভার সদৃশ বা লিভার ওয়ার্ড। আর অর্ডারটা পড়বো, অর্ডার অর্ডার হচ্ছে মার্কেনসিয়ালিস। তাহলে ক্লাস হচ্ছে হেপাটিকি, অর্ডার হচ্ছে মার্কেনসিয়ালিস। ক্লাস হচ্ছে হেপাটিকি, অর্ডার হচ্ছে মার্কেনসিয়ালিস। তাহলে শ্রেণীবিন্যাস থেকে আমরা ক্লাস আর অর্ডারটা মনে রাখবো। ক্লাস হচ্ছে হেপাটিকি আর অর্ডার হচ্ছে মার্কেনসিয়ালিস। ঠিক আছে? হেপাটিকি, মার্কেনসিয়ালিস। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা রিক্সিয়ার বৈশিষ্ট্য পড়বো। দেখো যদিও আমাদের রিক্সিয়ার বৈশিষ্ট্য পড়তে তেমন কোনো কষ্ট হবে না, কারণ রিক্সিয়া ব্রায়োফাইটার মধ্যেই পড়ে, আর ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমরা মোটামুটি পড়ে ফেলেছি। তার কারণে রিক্সিয়ার বৈশিষ্ট্য পড়তে আমাদের সমস্যা হবে না, ম্যাক্সিমাম বৈশিষ্ট্যে আমরা মিল পাবো। ঠিক আছে? যার কারণে রিক্সিয়ার বৈশিষ্ট্য পড়তে আমাদের সমস্যা হবে না। তার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন, যে ব্রায়োফাইটা বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায় এবং এই হেপাটিক শ্রেণীর সদস্যদের কি বলা হয়, আর ভাসমান রিক্সিয়া বা জলজ রিক্সিয়া কোনটা? এই অ্যান্সার একটু তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে? তারপরে আমরা রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বো। এখানে পড়তে আমাদের তেমন কষ্ট হবে না, খুব দ্রুতই শেষ হয়ে যাবে, কারণ ব্রায়োফাইটা বৈশিষ্ট্য, রিক্সা বৈশিষ্ট্য সেম প্রায়। এবার আসো, তাহলে দেখো আমরা কিছু বৈশিষ্ট্য পড়ি। দেখো রিক্সিয়ার শনাক্তকারী উদ্ভিদ, এরা উদ্ভিদ দেহ কি? গ্যামিটোফাইটিক। তাহলে দেখো আমরা পড়ছি না যে গ্যামিটোফাইট কারা? ব্রায়োফাইটা কি গ্যামিটোফাইটিক, তার মানে কি হ্যাপ্লয়েড, এবং এদের কি থ্যালয়েড বলা হয়, তার মানে এটা থ্যালয়েড, মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, কমন। ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর দেখো এদের যে থ্যালাস, এরা যে সবুজ, বলছিলাম না এরা সবুজই হয়, তার মানে সবুজ মানে ক্লোরোফিল থাকে, তাহলে নিজের খাদ্য নিজে খাইতে পারে, তৈরি করতে পারে। এরপর দেখো সাহিত্য মানে কি? মনে হবে যে সবসময় শোয়ানো অবস্থায় রয়েছে, শোয়ানো অবস্থায় রয়েছে। চ্যাপ্টা, ছবি দেখলে একটু পরে বুঝতে পারবা। আর বিষম পৃষ্ঠ মানে এপিঠ ওপিঠ কোনো পিঠি সমান না, যার দুই পিঠি অসমান তাকে বলা হয় কি? বিষম পৃষ্ঠ। ঠিক আছে? বিষম পৃষ্ঠ গেল। থ্যালাস দ্যাগ্র শাখা, দ্যাগ্র মানে দুই, দ্যাগ্র মানে হচ্ছে 2 শাখা বিশিষ্ট। এদের থ্যালাসটা হচ্ছে দ্যাগ্র শাখা বা 2 শাখা বিশিষ্ট, এবং প্রতি শাখার মাথায় খাঁজ থাকে। এটা আমি একটু পরে ছবিতে দেখাবো তোমাদের। ঠিক আছে? তার থ্যালাস হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট এবং প্রতি শাখায় খাঁজ থাকে। এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল পাওয়া যায়। যেহেতু মূল নাই, মূলের পরিবর্তে কি পাওয়া যাবে? এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল। তো এই রাইজয়েড আবার 2 রকম হতে পারে, মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। ঠিক আছে? মসৃণ হতে পারে,
অমসৃণ হতে পারে। এরপরে দেখো এদের স্পোরোফাইটিক দশা সরল, যেটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য সেম বলছিল যে এদের স্পোরোফাইট দশা আছে, কিন্তু এটা গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ বা আংশিক রূপে নির্ভরশীল। এরপরে দেখো বলছে এদের ফটোসিনথেটিক অঞ্চল এবং সঞ্চয়ী অঞ্চল থাকে, এটা আমরা একটু পরে পড়বো। ফটোসিনথেটিক অঞ্চল মানে আত্তীকরণ অঞ্চল, যেখানে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ থাকবে, আর যেখানে খাদ্য জমা থাকবে তাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল, এটাও আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। এরপরে দেখো স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, পুংটাকে বলা হয় অ্যানথিরিডিয়াম, আর স্পোর ছিল হোমোস্পোরাস, মানে একই রকম, এটাও আমরা পড়ছি যে স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম আর পুংটাকে বলা হয় অ্যানথিরিডিয়াম, আর স্পোরোফাইট মানে এদের স্পোর গুলো আছে হোমোস্পোরাস, মানে একই রকম স্পোর, ঠিক আছে। এখন আসো তোমরা অ্যান্সার দিবা। আমি বলছিলাম যে আর্কিগোনিয়াম কেমন দেখতে, তোমরা একটু বলো আর্কিগোনিয়াম দেখতে কেমন, অ্যানথিরিডিয়াম দেখতে কেমন। আর্কিগোনিয়াম দেখতে কেমন, অ্যানথিরিডিয়াম দেখতে কেমন, আর্কিগোনিয়াম দেখতে কেমন, অ্যানথেরিডিয়াম দেখতে কেমন, এটা তোমরা একটু জানাবা, ঠিক আছে। এটা আমি বলছিলাম যে বোটানি যেখানে আর্কিগোনিয়াম পাবা, আর্কিগোনিয়াম দেখতে ফ্লাক্স আকৃতির, আর অ্যানথেরিডিয়াম আলাদা হতে পারে, নাশপাতি হতে পারে, গোলাকার হতে পারে, নাশপাতি আকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বেলুনাকার হতে পারে। তাহলে দেখো আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো হতে পারে, আর অ্যানথেরিডিয়াম নাশপাতি, গোলাকার, ডিম্বাকার, বেলুনাকার, এটা আমরা পড়ছি। আবার গদাকারও ছিল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো সব বৈশিষ্ট্য ম্যাক্সিমাম মিল আছে, কিছু দুই একটা পয়েন্টে ঝামেলা আছে বা মিল নাই, সেটা আমরা পড়বো, ছবি দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এবার আসো দেখো রিক্সিয়ার বাহ্যিক গঠন আমরা পড়ি। দেখো কমন জিনিস, আমি বারবার বলবো না, গ্যামেটোফাইটিক উদ্ভিদ আমরা জানি, থ্যালয়েড আমরা জানি, এগুলো বারবার বলার কিছু নাই। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালাসটা হচ্ছে সবুজ, যেহেতু বলছিলাম ক্লোরোফিল থাকে সবুজ, শায়িত এবং বিষম পৃষ্ঠ। এই দেখো এটা বৈশিষ্ট্য ছিল। এই দেখো এটা হচ্ছে থ্যালাস, এটা হচ্ছে রিক্সার থ্যালাস। এই রিক্সার থ্যালাসটা হচ্ছে সবুজ আকৃতির হয়, এখানে সাদা হোয়াইট কালার দেওয়া আছে। এটা হচ্ছে সবুজ আকৃতি, সবুজ হবে, সবুজ কালারের হবে, শায়িত মনে হবে শুয়ে আছে, শোয়ানো অবস্থায় রয়েছে, এবং এপিট ওপিট কোনো পিঠে সমান না, এই জন্য বলা হয় বিষম পৃষ্ঠ। এবং এই থ্যালাস দেখো, এই যে দেখো এই যে একটা না, এই যে একটা ভাঁজ, তাহলে দেখো এই যে একটা শাখা, তারপরে এখানে দেখো আরেকটা কি ভাগ, এইখানে দেখো কি আরেকটা ভাগ, প্রত্যেকটা দেখো একটা ভাগ, এটাকে বলা হচ্ছে দুই শাখা বা দ্যাগ্র শাখা বিশিষ্ট। এটাকে বলা হচ্ছে থ্যালাসটা হচ্ছে দ্যাগ্র শাখা বা দুই শাখা বিশিষ্ট। দেখো প্রত্যেকটা অংশে দুটা করে ডিভাইডেশন আছে, ভাগ আছে, এটাকে বলা হচ্ছে দ্যাগ্র শাখা বা দুই শাখা বিশিষ্ট, দ্যাগ্র শাখা এবং বা দুই শাখা বিশিষ্ট। এবং শায়িত অবস্থায় দেখো এটাকে দেখলে বলা যায় গোলাপের পাপড়ির মতো লাগে, এটাকে দেখলে বলা যাচ্ছে গোলাপের পাপড়ির মতো মনে হয়। তাহলে এই থ্যালাসটা শায়িত অবস্থায় গোলাপের পাপড়ির মতো মনে হয়, এটাকে বলা হয় রোজের দশা। দেখো এটাকে বলা হয় রোজের দশা, এটাকে বলা হয় রোজের দশা, রোজের দশা। এই রোজের দশা আর কোথায় পাওয়া যায়, বোটানি কোন চ্যাপ্টারে রোজের দশা পড়ছো তোমরা একটু অ্যান্সার করো দেখি তোমাদের মনে আছে কিনা। তাহলে এই যে ব্রায়োফাইটার থ্যালাসটা শায়িত অবস্থায় থাকে, এটাকে দেখতে গোলাপের পাপড়ির মতো লাগে, এই গোলাপের পাপড়ির মতো অবস্থাকে আমরা বলি রোজের দশা। এই রোজের দশা বোটানির কোথায় পাওয়া যায়, কোন চ্যাপ্টারে, কোন জায়গায়, কোন অংশে পাওয়া যায়, এটা একটু বলবা। ওকে, তাহলে দেখো এরপরে আবার দেখো থ্যালাসের পৃষ্ঠে লম্বালম্বি ভাবে, এই দেখো এই যে এই যে প্রত্যেকটাই থ্যালাসের পৃষ্ঠে লম্বালম্বি ভাবে একটা দাগ আছে, এটাকে বলা হচ্ছে মধ্যশিরা, এটাকে বলা হচ্ছে মধ্যশিরা। এবং এই যে দুই শাখা বা দ্যাগ্র শাখা, প্রত্যেকটা শাখা দেখো একটু করে ডিপ্রেশন বা খাঁজ রয়েছে, এই যে প্রত্যেকটা দেখো একটু নিচু ডিপ্রেশন বা খাঁজ রয়েছে, এটাকে বলা হয় অগ্রস্ত খাঁজ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ। প্রত্যেকটা পাপড়ির এই অংশে একটু করে ডিপ্রেশন বা নিচু জায়গা বা খাঁজ আছে, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ। এবং এই থ্যালাসের নিম্ন পৃষ্ঠ থেকে বের হয় এককোষী রাইজয়েড আর বহুকোষী শল্ক বা স্কেল, এককোষী রাইজয়েড আর বহুকোষী শল্ক বা স্কেল। এই রাইজয়েড আবার দুই ধরনের হতে পারে, একটা মসৃণ হতে পারে, একটা অমসৃণ হতে পারে, ঠিক আছে। তাহলে রাইজয়েড দুই প্রকার হতে পারে, মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, ঠিক আছে। এবং এই থ্যালাসকে মাটির সাথে আটকিয়ে রাখা এবং
মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করা হচ্ছে স্কেল এবং রাইজোয়ের কাজ। তার মানে একটা উদ্ভিদের মূল যে কাজ করে, একটা উদ্ভিদের মূল কি করে, কোনো কিছুতে আটকে রাখে এবং মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে। কিন্তু এদের তো মূল নাই, এই মূলের পরিবর্তে কি আছে, এককোষী রাইজোয়েড আছে আর বহুকোষী স্কেল আছে। তাহলে এই এককোষী রাইজোয়েড আর বহুকোষী স্কেল হচ্ছে সেম কাজ করবে, মানে মাটির সাথে আটকে রাখবে আর মাটিতে পানি এবং খনিজ লবণ শোষণ করবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং এই রিক্সিয়ার স্পোরোফাইট দেখো সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। এটা সরল এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো অভ্যন্তরীণ গঠন বা থ্যালাসের প্রস্থচ্ছেদ। পরীক্ষা এভাবে দেয় যে রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন বা থ্যালাসকে প্রস্থচ্ছেদ করলে কয়টা অঞ্চলে ভাগ করা যায়? দেখো তিনটা। থ্যালাসকে প্রস্থচ্ছেদ করলে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। এক নম্বরে দেখো ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, যেটাকে বলা হয় ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণ করতে পারে কে? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষগুলোকেই বলা হচ্ছে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল। তারপরে খাবার তৈরি হওয়ার পর যে অঞ্চলে জমা থাকবে তাকে বলা হচ্ছে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। আর নিচের দিকে থাকবে হচ্ছে নিম্নত্বক। নিচের দিকে থাকবে নিম্নত্বক। তো দেখো আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো একটা প্রস্থচ্ছেদ, থ্যালাসের প্রস্থচ্ছেদ। তো থ্যালাসের প্রস্থচ্ছেদ দেখো, এই যে এই অঞ্চলটা, এটাকে আমরা বলি নিম্নত্বক। এটাকে বলতেছি নিম্নত্বক। যেখান থেকে দেখো এই যেগুলা, এই যে এককোষী বের হয়েছে, এগুলাকে বলা হচ্ছে রাইজয়েড। আর এই যে দেখো এগুলো অনেকগুলা কোষ, এটাকে বলা হচ্ছে বহুকোষী স্কেল। বহুকোষী স্কেল। আর রাইজয়েড দেখো আবার এই যে অমসৃণ রাইজয়েড, মানে রাইজয়েডের গায়ে কোনো দানাদার উপাদান আছে, তখন তাকে বলতেছি আমরা অমসৃণ। তাহলে এটা হচ্ছে মসৃণ, এটা হচ্ছে অমসৃণ। তার মানে থ্যালাসের প্রস্থচ্ছেদের যে নিম্নত্বক, এই নিম্নত্বক থেকে কি হয়, বহুকোষী স্কেল বের হয় আর এককোষী রাইজয়েড বের হয়। যেটা এই কথাগুলো বারবার কিন্তু আসতেছে, মুখস্থ করে ফেলো যে বারবার নিম্নত্বক থেকে কি হয়, এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল বের হয়। এবার দেখো উপরের যে কোষগুলা, এই যে এক সারি কোষ লম্বা লম্বা, এই যে এক সারি লম্বা লম্বা কোষগুলা, উপরে যে এক সারি লম্বা লম্বা যে কোষগুলো আছে, ঠিক আছে, এই কোষগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। এই এক সারি দেখো, এই অনেকগুলো সারি আছে, আমি দেখাচ্ছি না। তো এই যে পুরো এখান থেকে এই পর্যন্ত যে এক সারি কোষগুলো দিয়ে গঠিত, এই প্রত্যেকটা কোষ হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। আর ক্লোরোপ্লাস্ট থাকে বলেই এখানে সালোক সংশ্লেষণ হয় এবং শর্করা জাতীয় খাদ্য বা শ্বেতসার জাতীয় খাদ্যরা তৈরি করতে পারে। ঠিক আছে, তো এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, এটা একটা, এই কোষগুলো ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। তো এই ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষের এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটা, এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, এই যে অঞ্চলটা, এই যে ফাঁকা অঞ্চলটা, এই অঞ্চলগুলোকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। এই অঞ্চলগুলোকে বলা হয় কি? বায়ু প্রকোষ্ঠ। এই অঞ্চলগুলোকে আমরা বলতেছি বায়ু প্রকোষ্ঠ। এই যে এই এক সারি প্যারেনকাইমা যে কোষগুলো আছে, প্রত্যেকটা কোষের মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা, এগুলোকে আমরা বলতেছি কি? বায়ু প্রকোষ্ঠ। আর এই যে ছিদ্রগুলা, যে ছিদ্র দিয়ে বায়ু ঢুকবে বা বায়ু প্রবেশ করবে বা বের হবে, এই যে ছিদ্রগুলা, এটাকে আমরা বলি বায়ুরন্ধ্র। বায়ুরন্ধ্র। তাহলে দেখো এই যে বায়ুরন্ধ্র আর এইগুলোকে বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। তার মানে আমাদের এই ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল এক সারি ক্লোরোপ্লাস্ট কোষ, বায়ু প্রকোষ্ঠ এবং বায়ুরন্ধ্র নিয়ে গঠিত। এবং এর কারণেই এই ক্লোরোপ্লাস্ট কোষ থাকার কারণে এখানে কি হয়, সালোক সংশ্লেষণ হয় বা শর্করা জাতীয় খাদ্যেরা তৈরি করে। কোন জাতীয়? শর্করা জাতীয় বা শ্বেতসার জাতীয়। ঠিক আছে, এবং এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলে আমি মধ্যবিত্ত অঞ্চল। এই মধ্যবর্তী অঞ্চল, এটাকে বলা হয় মধ্যবর্তী অঞ্চল। এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে, এই শর্করা জাতীয় খাদ্যটা জমা থাকবে হচ্ছে মধ্যবর্তী যে অঞ্চল, যেটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই বর্ণহীন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হচ্ছে মধ্যবর্তী অঞ্চল। এখানে শ্বেতসার কণা জমা থাকবে, এখানে শ্বেতসার কণা জমা থাকবে। আর তৈরি হবে কোথায়? এই আত্তীকরণ অঞ্চলে। ঠিক আছে, আত্তীকরণের অঞ্চলে। ক্লিয়ার? আর নিম্নত্বক তো তোমাদের একটু আগে আমি বললাম যে নিম্নত্বক হচ্ছে এখান থেকে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল বের হবে। আর রাইজয়েড দুই ধরনের হয়, মসৃণ এবং অমসৃণ। এই কথাগুলো বারবার বলা হয়েছে। ঠিক আছে, বারবার বলা হয়েছে। এবার আসো জনন। দেখো রিক্সিয়ার জনন তিন ভাবে হতে পারে, অঙ্গজ জনন, যৌন জনন, আর একটা আছে তোমার স্পোরের মাধ্যমে। ঠিক আছে, তাহলে মেনলি দেখো দুই প্রকার, একটা হচ্ছে অঙ্গজ জনন আর হচ্ছে যৌন জনন। ঠিক আছে, আর স্পোরের মাধ্যমে হলে আমরা বলি অযৌন জনন। তাহলে রিক্সিয়া দেখো দুই ধরনের জনন বলা আছে। তো আমরা অঙ্গজ জনন মানে কি জানি, যে একটা উদ্ভিদের অঙ্গ মানে মূল হতে পারে,
কাণ্ড হতে পারে, পাতা হতে পারে, যে কোনো জায়গা থেকে যদি নতুন করে ওই প্রজাতির সৃষ্টি বা উদ্ভিদ সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি কি অঙ্গজ জনন। কিন্তু আমরা তো জানি যে এই রিক্সিয়াকে মূল কাণ্ড বা ব্রায়োফাইটাকে কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, ব্রায়োফাইটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তাহলে এদের কিভাবে হবে? এদের দেখো রাইজয়েডের অগ্রভাগে একটা গিমা নামক পেয়াল আকৃতি বা কাপ সদৃশ স্ট্রাকচার তৈরি হবে, আর থ্যালাসের উপরে টিউবার নামক এক ধরনের উপবৃদ্ধি তৈরি হবে। উপবৃদ্ধি, উপবৃদ্ধি মানে কি? থ্যালাস এরকমই থ্যালাস ছিল না, এরকম এই যে থ্যালাস, এই থ্যালাসের উপরে যাতে এরকম উপবৃদ্ধি তৈরি হয়েছে, থ্যালাসের উপরে একটা প্রজেকশন বা উপবৃদ্ধি তৈরি হয়েছে, ঠিক আছে? এটাকে বলা টিউবার। এই থ্যালাসের উপরিতলে বা উপরে টিউবার জাতীয় উপবৃদ্ধি তৈরি হবে, আর যে রাইজয়েড আছে এই রাইজয়েডের অগ্রভাগে গিমা নামক একটা স্ট্রাকচার তৈরি হবে। তার মানে রিক্সিয়ার অঙ্গজ জনন হয় গিমা এবং টিউবারের মাধ্যমে, গিমা এবং টিউবারের মাধ্যমে। ওকে, আর যৌন জনন হতে গেলে তো মনে রাখবা যে যৌন জনন হতে গেলে পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট লাগবে। পুংগ্যামিট এবং স্ত্রীগ্যামিট ছাড়া কখনোই যৌন জনন সম্ভব নয়। পৃথিবীর যে কোনো যৌন জনন হোক, কিন্তু পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট থাকতেই হবে যৌন জনন হতে গেলে। আর পুংগ্যামিট আর স্ত্রীগ্যামিট ছাড়া সব জনন হচ্ছে কি? অযৌন জনন, ঠিক আছে? তাহলে আমরা আগেই পড়ছি, পুংটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। পুংটাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, স্ত্রীটাকে বলা হয় আর্কিগোনিয়াম। নাশপাতি আকৃতির কি থাকে? অ্যানথেরিডিয়াম। আর ফ্লাক্স আকৃতির সবসময় বলছি আর্কিগোনিয়াম, সবসময় ফ্লাক্স আকৃতির। এবং বলছিলাম যে এই রিক্সিয়াতে বা ব্রায়োফাইটাতে কোন জনন হয়? উগ্যামাস। উগ্যামাস মানে কি? এই দেখো নিশ্চল ডিম্বাণু বড়, আর দ্বিফ্লাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হবে, মানে দুই লেজ বিশিষ্ট শুক্রাণু তৈরি হবে, বা দুটা চলনাঙ্গ থাকবে, ফ্লাজেলা থাকবে, এবং এটা ছোট হবে, কারণ এটা হচ্ছে উগ্যামাস করবে, ঠিক আছে? তাহলে অ্যানথেরিডিয়াম থেকে দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু, আর ওই থেকে ডিম্বাণু হবে। পরে ডিম্বাণুকে শুক্রাণু যখন নিষিক্ত করবে, পরে ওখান থেকে নতুন একটা স্পোরোফাইট উদ্ভিদ তৈরি হবে, ঠিক আছে? আবার এদের স্পোর তৈরি হয়, তো স্পোর গুলা কি? হোমোস্পোরাস, মানে একই রকম স্পোর। যদি অনুকূল পরিবেশ পায়, এই স্পোর অঙ্কুরিত হয়ে তরুণ রিক্সিয়া তৈরি করতে পারে, ঠিক আছে? তার মানে এই যে হোমোস্পোরাস বা স্পোরের মাধ্যমে যদি অঙ্কুরিত হয় বা বংশবিস্তার হয়, এটাকে আমরা বলি অযৌন জনন। কি বলি? অযৌন জনন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হোমোস্পোরাস। ওকে, এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিক্সিয়ার গুরুত্ব। এটুকু করলে আমাদের রিক্সিয়া পাঠ্যবস্তু শেষ। সেটা কি? রিক্সিয়াকে বলা হয় পরিবেশ দূষণের সূচক। এইখানে আরেকটা জিনিস লিখে রাখবা, বায়ু দূষণের তাহলে বায়ু বা পরিবেশ, শৈবাল আর ছত্রাক মিলে একটা প্রজাতি তৈরি করে মিথজীবী হিসেবে, মিথ অবস্থান বা সহাবস্থান দিয়ে, সেটাকে বলা লাইকেন। এই লাইকেনকে বলা হয় বায়ু বা পরিবেশ দূষণের নির্দেশক। আর বায়ু দূষণের সূচক, সূচক বললে হিসাবে কি? সূচকটা কি হবে? যে রিক্সিয়া। রিক্সিয়াকে বলা হয় পরিবেশ দূষণের সূচক। আর লাইকেনকে বলা হয়, তোমরা 5 অধ্যায়ে পাবা, শৈবাল ছত্রাকে পাবা যে লাইকেনকে বলা হয় বায়ু দূষণের নির্দেশক। ওকে, তোমরা এই জিনিসটা পাশে লিখে রাখবা, যে এই টপিকটার সাথে মিলাই মিলাই পড়বা, তাহলে দেখবা জিনিসগুলো বেশি মনে থাকবে। এই হলো আমাদের ব্রায়োফাইটা পার্ট বা রিক্সিয়া পার্ট। এরপরে আমরা টেরিডোফাইটা পার্টটা পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ছোট চ্যাপ্টার তুলনামূলক, কিন্তু ইনফরমেটিভ, অনেক অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে? ছোট চ্যাপ্টার কেন, বোটানিতে সব চ্যাপ্টারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফরমেশন অনেক বেশি, প্রচুর ইনফরমেশন, লাইন বাই লাইন করতে হয়, কোন লাইন বাদ দিব কোন লাইন বাদ দিব না এরকম বলা যায় না, ঠিক আছে? এত ইনফরমেশন বোটানিতে। আর বিগত 2 বছর ধরে বোটানিতে প্রশ্ন খারাপ করতেছে, আজিবুর স্যারের বই থেকে বা আলিম স্যারের বই থেকে অনেক ডিপ লেভেল থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? তো ওই বোটানিটা বেশি ভালো করে পড়তে হবে। আসো আমরা টেরিডোফাইটা শুরু করব। টেরিডোফাইটা মানে ফার্ন বর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা মানে ফার্ন বর্গীয় উদ্ভিদ। তো আমি শুরুতেই বলছিলাম, দেখো গ্রিক শব্দ টেরন, যার শব্দ অর্থ হচ্ছে পক্ষল বা ডানা। গ্রিক শব্দ টেরন, যার শব্দ অর্থ হচ্ছে পক্ষল বা ডানা। আর ফাইটন মানে কি? উদ্ভিদ। তাহলে এই যে টেরন এবং ফাইটন একসাথে টেরিডোফাইটা, তার মানে অনেকটা বলা যায় ডানাযুক্ত উদ্ভিদ, ঠিক আছে? ডানাযুক্ত উদ্ভিদ, এর অপর নাম কি? ফার্ন বর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? তার পক্ষল বা ডানা হচ্ছে টেরন, আর হচ্ছে
এটাকে বলা হয় ফার্ন বর্গীয় উদ্ভিদ। তাহলে পক্ষর বা ডানা বিশিষ্ট উদ্ভিদ বলা হয় আবিধানিক অর্থ, ঠিক আছে। ওকে, আমরা এটাকে ফার্ন বলি। কি বলি? ফার্ন। টেরন মানে ফার্ন। তো দেখো এই ফার্ন অনেকে তোমরা খাইছো, অনেকেই খাইছে যারা গ্রামাঞ্চলে থাকে, কারণ ঢেকি শাক নামে পরিচিত। টেরিডোফাইটা হচ্ছে ঢেকি শাক নামে পরিচিত, ঠিক আছে। তো ঢেকি শাক অনেকেই খাইছে, ঠিক আছে, জেনে হোক না জেনে হোক, তাহলে তোমরা ফার্ন বর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা খাইছো বা ফার্ন খাইছো, ঠিক আছে। তো দেখো, তো এই টেরিডোফাইটা যেটা ঢেকি শাক নামে পরিচিত, ঠিক আছে, ঢেকি শাক। এবং এরাও কিন্তু অপুষ্পক, এটা আমরা আগেই বলছি, এরাও কিন্তু অপুষ্পক। এবং সারা পৃথিবীতে দেখো এদের 11,023টা প্রজাতি থাকে। সারা পৃথিবীতে 11,023টা প্রজাতি থাকে। এটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু বাংলাদেশেরটা একটু বলবা যে বাংলাদেশে কয়টি প্রজাতির টেরিস পাওয়া যায় বা টেরিডোফাইটা। মনে রাখবা সংখ্যাগত মান কিন্তু খুব একটা বেশি আসে না, সংখ্যাগত মানগুলো কিন্তু এত ইম্পর্টেন্ট না, কিন্তু একবার একটু দেখে রাখবা সংখ্যাগত মান তেমন পরীক্ষায় আসে না। তাহলে দেখো যে টেরিডোফাইটা হচ্ছে এই গোত্রের 195টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলা পড়বো, কারণ ইদারি বৈশিষ্ট্য মানে ব্রড টাইপের প্রশ্ন বেশি হচ্ছে, বৈশিষ্ট্য নয়, এই টাইপের জ্ঞানমূলক প্রশ্ন বাড়ছে, অনুধাবনমূলক প্রশ্নগুলো চলে আসতেছে বেশি, ইনফরমেটিভ প্রশ্ন আসতেছে বেশি। এবার দেখো টেরিডোফাইটার বৈশিষ্ট্য পড়তে গেলে আমরা কিছু জিনিস পাবো, ব্রায়োফাইটার সাথে মিল পাবো, আবার কিছু অমিল পাবো। মিল কি দেখো, উভয়ে অপুষ্পক এবং অবীজী, ওরাও ছিল অপুষ্পক এবং এরাও অপুষ্পক অবীজী। 2 নম্বরে দেখো অমিল, বিপরীত, যে ওরা ছিল প্রধানত গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড উদ্ভিদ, কিন্তু এরা প্রধানত স্পোরোফাইট বা রেণুধর বা ডিপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে। তাহলে টেরিডোফাইটা রেণুধর বা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড উদ্ভিদ, আর ব্রায়োফাইটটা কি হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। 3 নম্বর দেখো ওদের গ্যামিটোফাইট পর্যায় ছিল কি প্রোটোনেমা, আর এদের হচ্ছে কি প্রোথেলাস। ওদের ছিল প্রোটোনেমা, এদেরকে বলা হচ্ছে কি প্রোথেলাস, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে প্রোথেলাস। ওকে, এবার দেখো 4 নম্বর, আমরা শুরুতে পড়ে আসছি এরা উন্নত, কারণ এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, আমরা প্রথম পেজেই পড়ে আসছি। 5 নম্বর দেখো এটাও পড়ছি, এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে, এই জন্য এরা উন্নত, এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে, এরা উন্নত। এদের ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ নিষেক হলে কি হবে, জাইগোট বা ভ্রূণ তৈরি হবে। ওদের কোনো মূল কাণ্ড পাতায় ছিল না, কিন্তু এদের কাণ্ড কি রূপান্তরিত কাণ্ড, রাইজোম, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তোমরা 7 অধ্যায় পড়ছো যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, তাকে বলা হচ্ছে কি রাইজোম। এই রাইজোমের উদাহরণ আমরা পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের, বলতে পারবো? আদা হলুদ, আদা হলুদ, এই আদা হলুদ ছিল আমাদের রাইজোমের উদাহরণ, ঠিক আছে, রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড, ঠিক আছে। ওকে, আদা হলুদ, তাহলে এদের হচ্ছে রাইজোমে আছে। এবার দেখো এদের স্পোরোফাইট স্পোর একই রকম বা হোমো হতে পারে, আবার হেটারো হতে পারে। তার মানে এদের স্পোর গুলো একই রকম হতে পারে, আবার আলাদাও হতে পারে বৈশিষ্ট্য বা আকৃতি একদিক দিয়ে, ঠিক আছে। তো যদি একই রকম হয় তখন আমরা হোমোস্পোরাস বলি, আর আলাদা হলে বলা হয় হেটারোস্পোরাস। তাহলে এরা হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস দুইটাই হতে পারে, কিন্তু ব্রায়োফাইটা শুধুই হোমোস্পোরাস। এরপরে দেখো ওদের জননাঙ্গ কি ছিল, বহুকোষী, এদেরও বহুকোষী। ওদেরও কি চারপাশে বন্ধাকোষ দ্বারা আবৃত ছিল, এদেরও কি বন্ধাকোষ দ্বারা আবৃত। ওদের পুংগ্যামিট কি ছিল, সচল, কোত্থেকে আসছিল, অ্যান্থেরিডিয়াম, এদেরও সেম। ব্রায়োফাইটার গ্যামিট কি ছিল, নিশ্চল, এদেরও নিশ্চল। ওদের কি ছিল, আর্কিগোনিয়াম, এদেরও আর্কিগোনিয়াম। হ্যাঁ, 12 নম্বরটা আলাদা, 12 নম্বরটা আলাদা। সেটা কি, জীবন চক্রে সুস্পষ্ট হেটারোমরফিক জনুক্রম দেখা যায়। 3টা ওয়ার্ড, জনুক্রম, হেটারোমরফিক, সুস্পষ্ট। সুস্পষ্ট মানে কি, এদের যে দশাটা দেখা যায় সেটা হচ্ছে ক্লিয়ার দশা, একদম স্পষ্ট। জনুক্রম মানে কি, কোনো একটা জীবের বা উদ্ভিদের জীবন চক্রে যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার, কোনো একটা জীবের বা উদ্ভিদের জীবন চক্রে যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এভাবে চলতে থাকবে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটবে, এটাকে বলা হচ্ছে জনুক্রম। কি বলা হচ্ছে, জনুক্রম। এখন এই জনুক্রম এদের কেমন, স্পষ্ট, স্পষ্ট। আর হেটারোমরফিকটা কি, হেটারোমরফিক হচ্ছে বিষম, বিষম চাকরিক বা বিষম আকৃতির,
বিষম চাকরিক বা বিষম আকৃতির বলতে পারি, বিষম আকৃতি। তার মানে এদের যে দুইটা দশা দেখা যায়, একটা হবে প্রধান বা বড় বা দীর্ঘ, একটা হবে ছোট দশা। একটা দীর্ঘ দশা, একটা ছোট দশা, মানে বড় আর মানে সমান না, এটা দীর্ঘায়িত হবে, এটা স্বল্পস্থায়ী হবে। এই জন্য এটাকে বলা হয় হেটারোমরফিক বা বিষম আকৃতির জনুক্রম। হেটারোমরফিক বা বিষম আকৃতির জনুক্রম। তাহলে এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবার দেখো টেরিস, টেরিডোফাইটার একটা গণ হচ্ছে টেরিস। টেরিডোফাইটার একটা গণ কি? টেরিস। এখান থেকে আমরা ক্লাস আর অর্ডার করবো। ক্লাস হচ্ছে ফিলিসিনি আর অর্ডার হচ্ছে ফিলিক্যালস। ক্লাস হচ্ছে কি? ফিলিসিনি আর অর্ডার হচ্ছে ফিলিক্যালস। এই দুটো আমরা পড়বো। ক্লাস হচ্ছে ফিলিসিনি, অর্ডার হচ্ছে ফিলিক্যালস। এই দুটো মনে রাখবো, বিশেষ ক্ষেত্রে ক্লাস আর অর্ডারটা। এবার দেখো টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে যাবো। পড়তে গেলে তোমরা নতুন নতুন অনেক কিছু দেখতে পাবা। তো দেখো টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা পড়তে গেলে এখানে তোমরা অনেক কিছুই নতুন নতুন শব্দ দেখতে পাবা, যেটা আমি একটু পরে যখন এর ব্যাখ্যার ভেতরে যাবো তখন আমি পড়াই দেবো। সেটা কি? দেখো টেরিসকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, আমরা জানি এটা থ্যালয়েড না। এটা এদের একটা উন্নত বৈশিষ্ট্য, এটা থ্যালয়েড না। একটু আগে বলছি এদের কাণ্ড রূপান্তরিত কাণ্ড, এটাকে বলা হয় রাইজোম। এটাও তোমাদের জানা জিনিস। 3 নম্বর পয়েন্টটা দেখো, এদের র্যামেন্টা নামক স্বল্পপত্র দিয়ে রাইজোম আচ্ছাদিত থাকে। এই র্যামেন্টা বা স্বল্পপত্র তোমরা মনে রাখো, র্যামেন্টা বা স্বল্পপত্র। আমি ছবিতে তোমাদের সব দেখাবো, র্যামেন্টা বা স্বল্পপত্র। 4 নম্বর দেখো পাতা যৌগিক, এটা তোমরা পড়ে আসছো সাইকাসে। সাইকাসের পাতা হচ্ছে যৌগিক পাতা এবং কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। কুণ্ডলিত মানে অনেকটা এরকম দেখবা, এরকম এরকম আছে। এই কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে, কুণ্ডলিত। ঠিক আছে? এরা হোমোস্পোরাস, এরা হচ্ছে হোমোস্পোরাস। এবার দেখো স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া মানে কি? স্পোরাঞ্জিয়া হচ্ছে যেখান থেকে স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়া হচ্ছে যেখান থেকে স্পোর তৈরি হবে। এই স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে সোরাস গঠন করে, এটাও তোমরা পড়ছো। সোরাস বা সোরাই কোথায়? সাইকাসে। সাইকাসের 2 থেকে 5টা, সাইকাসের ক্ষেত্রে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে সোরাস গঠন করে বা সোরাই গঠন করে, এটা তোমাদের পড়া। এবার দেখো স্পোরাঞ্জিয়াম ঢাকা থাকে কি দ্বারা? স্পোরাঞ্জিয়াম ঢাকা থাকে যে অংশ দ্বারা, তাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। এই ফলস ইন্ডোসিয়াম শব্দটা মনে রাখবা, আমি তোমাদের একটু পরে পড়াবো। ফলস ইন্ডোসিয়াম, তাহলে ফলস ইন্ডোসিয়াম মনে রাখবা, স্বল্পপত্র বা র্যামেন্টাম মনে রাখবা। ঠিক আছে? এরপরে দেখো প্রোথ্যালাস, এটা আমরা পড়ছি একটু আগে যে উপরে, যে এদের গ্যামেটোফাইট দশাকে বলা হচ্ছে প্রোথ্যালাস, যেটা সবুজ হৃৎপিণ্ডাকৃতির দেখতে এবং সহবাসী। সহবাসী মানে কি? এখানে অ্যান্থেরিডিয়াম এবং আনফিগোনিয়াম উভয় থাকবে, উভলিঙ্গ বা সহবাসী, এবং শ্বাসটা হৃৎপিণ্ডের আকৃতি হবে। ঠিক আছে? রাইজোমের নিচ থেকে অস্থানিক মূল বের হয়, পাতায় র্যাকিস থাকে। এই র্যাকিস শব্দটা মনে রাখবে, এই র্যাকিস শব্দটা মনে রাখবা। তাহলে র্যাকিস, ফলস ইন্ডোসিয়াম আর এই স্বল্পপত্র বা র্যামেন্টাম, এই 3টে জিনিস কি আমাদের দেখতে হবে। সোরাস আমরা জানি, আমরা 7 অধ্যায়ে নগ্নবীজিতে পড়ছি। ওকে? তো আসো দেখো আমরা পরের অংশে যাই। এই যে এখানে আমরা অনেক কিছু দেখবো এই ছবিতে। ঠিক আছে? দেখো টেরিস হচ্ছে খোলা জায়গা
উন্মুক্ত জায়গা বা প্রখর রোদে জন্মাইতে পছন্দ করে, এই জন্য টেরিসকে বলা হয় সানফার্ন। টেরিসকে বলা হয় সানফার্ন। তাহলে দেখো আমরা টেরিস রোদে জন্মাইতে পছন্দ করে বলে বলি সানফার্ন। এবার আরেকটা শব্দ তোমরা পড়ছো পাম ফার্ন। পাম ফার্ন বলা হয় কোনটাকে বলো? তাহলে টেরিসকে বলা হয় সানফার্ন, এই দুটো উল্টাপাল্টা হয়ে যায়। টেরিসকে বলা হয় সানফার্ন, টেরিসকে বলা হয় সানফার্ন। আর পাম ফার্ন বলা হয় কোনটাকে? তোমরা অ্যান্সার দিবা। পাম ফার্ন বলা হয় কোনটা? পাম ফার্ন। তাহলে দেখো টেরিস হচ্ছে সানফার্ন আর পাম ফার্ন বলা হয় কোনটা? তোমরা অ্যান্সার দিবা, এর অ্যান্সার আমি দেবো না। এবার দেখো বাংলাদেশে টেরিস পাওয়া যায় 16টা প্রজাতির। বাংলাদেশে টেরিস পাওয়া যায় 16টা প্রজাতির। বাংলাদেশে টেরিস পাওয়া যায় 16টা প্রজাতির। এর মধ্যে সবচেয়ে বেশি জন্মায় হচ্ছে টেরিস ভিটাটা। এর মধ্যে সবচেয়ে বেশি জন্মায় হচ্ছে টেরিস ভিটাটা। তাহলে বাংলাদেশে টেরিস পাওয়া যায় 216টা, সারা পৃথিবীতে পাওয়া যায় 200টা। তোমরা আরেকবার মনে করো তো, তাহলে রিক্সিয়া বাংলাদেশে কয়টা পাওয়া গেছিল? রিক্সিয়া বাংলাদেশে কয়টা ছিল? আর রিক্সিয়া পৃথিবীতে কয়টা ছিল? দেখি মনে আছে কিনা। রিক্সিয়া বাংলাদেশে কয়টা ছিল? রিক্সিয়া পৃথিবীতে কয়টা ছিল? বাংলাদেশে টেরিস পাওয়া যায় অনলি 16টা। বাংলাদেশে টেরিস পাওয়া যায় অনলি 16টা, আর সারা পৃথিবীতে টেরিস পাওয়া যায় 250টা। তাহলে রিক্সিয়া কোনটায় কয়টা পাওয়া গেছিল? অ্যান্সার করো দেখি, কেমন মনোযোগ সহকারে তোমরা ক্লাস করতেছো দেখি। তো এটা অ্যান্সার তোমরা করবা, আমি একটু পরে আসবো তোমাদের। এবার আসো যে এই টেরিস দেখবা যে পুরান দালান কোঠা বা ধ্বংসস্তূপ দালান কোঠা বা বিল্ডিং এ দেখবা যে কোনো ছোট ছোট গাছগুলো ঝুলে রয়েছে। এই যে ঝুলন্ত গাছগুলা, এগুলো হচ্ছে টেরিস। তো এই টেরিসের কি মূল দ্বারা আটকে আছে, ঝুলে আছে। তাহলে একটা অংশ লাগানো আর একটা অংশ অর্ধেক ঝোলা, এই জন্য এদেরকে বলা হয় সাব এরিয়াল বা অর্ধবায়বীয়। সাব এরিয়াল বা অর্ধবায়বীয়, এদেরকে বলা হচ্ছে সাব এরিয়াল বা অর্ধবায়বীয়। তাহলে তোমরা অ্যান্সার করো, রিক্সা কোনটা কয়টা? এবার দেখো এই ছবিটা আমরা একটু দেখি। দেখো টেরিসের এই যে এগুলা কি মূল, রূপান্তরিত কাণ্ড, রাইজোম। এবার দেখো পাতা কি বলছিলাম? যৌগিক পাতা। সাইকাসের মতো টেরিসের পাতাও কি যৌগিক পাতা বা পক্ষল যৌগিক। দেখো এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে, একদম পক্ষ বরাবর, ঠিক আছে, এই বরাবর একদম। তো এই জায়গায় এটাকে বলে পক্ষল যৌগিক। তো এই যে দেখো পাতা যে অক্ষের উপর আছে, পাতা যে অক্ষের উপর আছে, এই যে অক্ষটা, এই পাতা যে অক্ষের উপর আছে তাকে বলা হয় র্যাকিস। তাহলে টেরিসের পাতা যে অক্ষের উপর আছে তাকে বলা হচ্ছে র্যাকিস। পাতা যে অক্ষের উপর অবস্থান করতেছে এটাকে আমরা বলতেছি কি? র্যাকিস। তাহলে র্যাকিসটা মনে রাখতে বলছিলাম যে র্যাকিস দেখাবো। তাহলে পাতা যে অক্ষের উপর আছে তাকে বলা হয় র্যাকিস। এবার দেখো র্যাকিসে ক্ষুদ্র ক্ষুদ্র কাটার মতো কিছু অংশ আছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাটার মতো অংশ আছে, এটাকে বলা হচ্ছে র্যামেন্টাম বা শল্কপত্র। এটাকে বলা হচ্ছে র্যামেন্টাম বা শল্কপত্র। এটাকে বলা হচ্ছে র্যামেন্টাম বা শল্কপত্র। র্যামেন্টাম বা শল্কপত্র। তাহলে এটা মনে রাখতে বলছিলাম যে র্যামেন্টাম বা শল্কপত্র। তাহলে র্যাকিসের গোড়ার দিকে, এই র্যাকিসের গোড়ার দিকে বাদামি বর্ণের র্যামেন্টাম বা শল্কপত্র থাকে, ঠিক আছে, শল্কপত্র থাকে। ওকে, এবার আসো একটু আমরা পড়ায় আসি, ঠিক আছে। সেটা কি দেখো যে টেরিস, আমরা আগেই বলছি টেরিডোফাইট হচ্ছে প্রধানত রেণুধর বা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড উদ্ভিদ। এরা প্রধানত রেণুধর বা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে। এদের কাণ্ড রাইজম, এটাও আমি বারবার অনেকবার বলে ফেলছি, ঠিক আছে। সেটা কি? রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড। রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড। এবার দেখো পাতা, পাতা সবসময় সবুজ, চিরসবুজ এবং পক্ষল যৌগিক, মানে সাইকাসের মতো। পাতা হচ্ছে চিরসবুজ এবং পক্ষল যৌগিক। ওকে, এবার দেখো ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। পরীক্ষায় খুব আসে, ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। মুকুল অবস্থায়, এটা খেয়াল রাখবা, মুকুল অবস্থায় পাতা কিভাবে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় ভার্নেশন। ভার্নেশন, ভার্নেশন বা ফার্নের পাতার মুকুল অবস্থায় যে কুণ্ডলী পাকানো থাকে এটাই আসে পরীক্ষায়, সার্সিনেট ভার্নেশন বলা হয়। তার মানে ফার্নের এই পাতাটা মুকুল অবস্থায় যে কিভাবে পাকানো বা পেঁচানো থাকবে এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর যদি বলা হয় তোমার কুণ্ডলিত কচি পাতা, কুণ্ডলিত কচি পাতা, তখন তাকে বলা হয় ক্রোজিয়ার। ক্রোজিয়ার। তাহলে এখানে একটু খেয়াল করে, এখানে কনফিউজ হওয়া যাবে না, ভুল করা যাবে না। প্রথমত হচ্ছে ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। ফ্রন্ট, প্রত্যেকটা পাতাকে আমরা বলি ফ্রন্ট। তারপরে বলবো কুণ্ডলিত কচি পাতা, মানে কচি পাতা এরকম কি কুণ্ডলিত থাকবে, এটাকে বলা হচ্ছে কি?
ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতাকে বলা হচ্ছে ক্রোজিয়ার, ক্রোজিয়ার। আর যদি মুকুল অবস্থায় এটা কুণ্ডলী পাকায় থাকে তখন তাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। মুকুল অবস্থায় কুণ্ডলী পাকায় থাকে তখন তাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। মুকুল অবস্থায় কুণ্ডলী পাকায় থাকলে সেটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ওকে। আর কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়? ক্রোজিয়ার। বারবার বলতেছি, ভুল যেন না হয়। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতাকে বলা হবে ক্রোজিয়ার। আর মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো থাকলে সেটাকে আমরা বলবো সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। এবার দেখো পাতার প্রতিটা খণ্ডকে বলা হয় পিনা, পিনা। ছবিতে ছিল দেখো, এই যে পিনা, পিনা। প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে পিনা। এটা মেডিকেলে আসছিল 2015 সালে। যেবারের ব্যাচটা হচ্ছে কি সবচেয়ে খারাপ ব্যাচ, তাই না? কারণ 2015 সালে ব্যাপকভাবে কি হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়ে চান্স পাইছিল, তাই না? সেই ব্যাচে প্রশ্নটা আসছিল, কি প্রশ্ন? যে প্রতিটা পত্রখণ্ডককে, ফার্নের প্রতিটা পত্রখণ্ডকে কি বলা হয়? পিনা, পিনা। এরপরে আসো এবার আসো দেখো, একটু আগে দেখাইছিলাম পাতা যে অক্ষ থাকে তাকে বলা হয় র্যাকিস। এটা আমি পড়াই ফেলছি। পাতার ওই অক্ষকে বলা হয় র্যাকিস। এবং র্যাকিসে কি বলছিলাম? বাদামি বর্ণের শল্কপত্র থাকে, বাদামি বর্ণের শল্কপত্র থাকে। শল্কপত্রকে বলা হয় র্যামেন্টাম। র্যামেন্টাম মনে রাখতে বলছিলাম যে বাদামি বর্ণের শল্কপত্রকে বলা হয় র্যামেন্টাম। আর পাতার নিম্নত্বকে হচ্ছে সোরাই তৈরি হয়। সোরাই মানে কি? সোরাস, সোরাস। সোরাই স্পোরাঞ্জিয়াম গুলো একত্রিত হয়ে, স্পোরাঞ্জিয়াম গুলা একসাথে হয়ে বা গুচ্ছাকার তৈরি করে সোরাস বা সোরাই। তাহলে এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে। ওকে। আসো এবার আসো দেখো, অভ্যন্তরীণ গঠন তেমন একটা বেশি আমাদের পড়া দরকার নাই, কারণ আমরা টিস্যু অধ্যায়ে এই জিনিসগুলো পড়বো। ঠিক আছে? তো এদের কাণ্ড কেমন? রূপান্তরিত কাণ্ড বা রাইজোম ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। টেরিস, লাইকোপোডিয়াম আর সেলাজিনেলা, সেলাজিনেলা। এই উদাহরণ ছিল তিনটা। ঠিক আছে? যেটা হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিকের মধ্যে ছিল হচ্ছে ড্রাসিনার ইউক্কা, ড্রাসিনার ইউক্কা। তো এদের তাহলে দেখো ভাস্কুলার বান্ডলটা কি? হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। এরপরে দেখো আসো আমরা স্টিলি, এদের স্টিলিটা কেমন? অশ্বক্ষুরাকৃতির স্টিলি। এই স্টিলি কেমন? এই স্টিলি হচ্ছে অশ্বক্ষুরাকৃতির। ঠিক আছে? অশ্বক্ষুরাকৃতির স্টিলি। এই স্টিলি যখন আমরা 8 অধ্যায় ডিটেলস পড়বো, যে একটা কি ছিল, এখানে যে একটা লেয়ার ছিল, এটাকে আমরা বলছিলাম কি? অন্ততক। তারপর কি ছিল? পেরিসাইকেল। এখানে কি ছিল? এরকম ভাস্কুলার বান্ডল ছিল। জাস্ট বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। আর এগুলাতে কি ছিল? এটা জাইলেম ছিল, এটা ছিল ফ্লোয়েম। কেন্দ্রে ছিল কি? মজ্জা। তো এই যে মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত অংশ, এই মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত যে অঞ্চল মজ্জারশ্মি সম্বলিত, এটাকে বলা হয়তো বা ভাস্কুলার বান্ডল সম্বলিত, তাকে বলা হতো স্টিলি। তো এদের ক্ষেত্রে এই স্টিলিটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির বা ঘোড়ার খুরের মতো। ঠিক আছে? স্টিলি ছিল কি? মজ্জা, মজ্জারশ্মি এবং পেরিসাইকেল তিনটা, এবং ভাস্কুলার বান্ডল সম্বলিত যে অঞ্চল তাকে বলা হতো স্টিলি। এই স্টিলি হচ্ছে এদের অশ্বক্ষুরাকৃতির, এবং সেটা কি? জাইলেম কেন্দ্রিক। একটু আগে বললাম না, জাইলেম কেন্দ্রিক। ঠিক আছে? আবার আমরা জানি পাতার গ্রাউন্ড টিস্যু কি বলা হয়? মেসোফিলস বলা হয়। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। এই জিনিসগুলো আমরা ডিটেলস পড়বো অন্য চ্যাপ্টারে। এবং এখানে দুই ধরনের কোষ থাকে, প্যালিসেড প্যারেনকাইমা, যে লম্বাকৃতির কোষগুলোকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। আর ডিম্বাকার যে কোষগুলো আছে, ডিম্বাকার, এই ডিম্বাকার কোষগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। দুই ধরনের মেসোফিল স্তর বলা হয়। এখানে দুই ধরনের প্যারেনকাইমা থাকে, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এরপরে দেখো টেরিসের দুই ধরনের উদ্ভিদ জন্মে। তার মানে কি? একটা স্পোরোফাইট বা রেণুধর ডিপ্লয়েড, আর একটা হচ্ছে গ্যামিটোফাইট বা লিঙ্গধর বা হ্যাপ্লয়েড। এই দুই ধরনের কি হয়? উদ্ভিদ জন্মে থাকে। এবং স্পোরোফাইট দশায় অঙ্গজ এবং অযৌন, স্পোরোফাইট দশায় অঙ্গজ এবং অযৌন জনন হয়, আর গ্যামিটোফাইট দশায় হচ্ছে যৌন জনন হয়। তাহলে তিন ধরনের জননী কিন্তু দেখা যাচ্ছে, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। তিন ধরনের জননী দেখা যাচ্ছে। ওকে। এবার আসো অঙ্গজ জনন কি। আমরা যেহেতু জানি টেরিসকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়,
টেরিসকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, তাই এদের যে কোনো অঙ্গ, মূল বা পাতা বা কাণ্ড যে কোনো অংশ থেকে নতুন করে একটা কি স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। তো এটা আমাদের এত ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখবা এই অযৌন জনন টপিকটা একটু আমাদের ইম্পর্টেন্ট, অযৌন জনন। তো দেখো, অযৌন জনন করতে গেলে সব সময় মনে রাখতে হবে অযৌন জনন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি। এবার দেখো, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবে কি আমার, অযৌন জনন হয় কিসের মাধ্যমে, স্পোরের মাধ্যমে হয়। তো দেখো জিনিসটা একটু আমরা একটু একটু অন্যভাবে একটু বোর্ডে গিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে দেখো, তো আমরা দেখি একটু আগে আমরা কি বললাম, দেখো যে স্পোর, আমরা বললাম হচ্ছে স্পোর, স্পোর, এই স্পোরের মাধ্যমে হচ্ছে কি হবে আমাদের জনন হবে। কোন জনন হবে? অযৌন জনন হবে। তাহলে দেখো, এই স্পোরটা আমরা যেখান থেকে পাবো, এই স্পোর তৈরি হবে কোথা থেকে, দেখো আমরা এখানে একটু সরাই লিখি তাহলে সুবিধা হবে। এই স্পোরের মাধ্যমে কি হবে আমাদের অযৌন জনন হবে, অযৌন জনন। স্পোর যেখান থেকে সৃষ্টি হয় তাকে আমরা বলি স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ কি ডিপ্লয়েড, এই স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড। এখান থেকে কি তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, ঠিক আছে, স্পোর তৈরি হয়। এবং এই স্পোর মাতৃকোষ কোথায় থাকতেছে, স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, তার মানে স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া। তাহলে এই স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকে, স্পোর মাতৃকোষ থাকবে। স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকবে স্পোর মাতৃকোষ। এখান থেকে মিওসিস প্রক্রিয়া কি তৈরি হবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, ঠিক আছে। এবার এই যে স্পোর মাতৃকোষ বা স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়াম যেখান থেকে আসে তাকে বলা হচ্ছে অমোরা বা প্লাসেন্টা, অমোরা বা প্লাসেন্টা, অমোরা বা প্লাসেন্টা। তাহলে আমরা বলতে পারি অমোরা বা প্লাসেন্টা, এই অমোরা বা প্লাসেন্টার মধ্যে থাকবে হচ্ছে স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া, এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে আমরা পাবো স্পোর। এবার আসো, এই যে স্পোরাঞ্জিয়া, এই যে স্পোরাঞ্জিয়া, এটা যদি আবার গুচ্ছাকারে থাকে, গুচ্ছ মানে একটা না থেকে গুচ্ছ আকারে স্পোরাঞ্জিয়াম থাকে, তখন ওই স্পোরাঞ্জিয়ামটাকে আমরা বলি সোরাস। কি বলি, সোরাস বা সোরাই। তাহলে স্পোরাঞ্জিয়াম যখন গুচ্ছ আকারে থাকবে তখন তাকে আমরা কি বলবো, সোরাস বা সোরাই, ঠিক আছে। স্পোরাঞ্জিয়াম গুচ্ছাকার থাকবে তখন তাকে বলবো সোরাস বা সোরাই। আর এই সোরাস বা সোরাই, এই সোরাস বা সোরাই তৈরি করবে যে পাতা, এই সোরাস বা সোরাই তৈরি করবে যে পাতা, যে পাতা সোরাস বা সোরাই তৈরি করতে পারে তাকে আমরা বলি স্পোরোফিল। এই এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, যে অমরা বা প্লাসেন্টার মধ্যে থাকবে স্পোরাঞ্জিয়াম, বা এই স্পোরাঞ্জিয়াম যখন গুচ্ছাকারে থাকবে তখন তাকে বলবো সোরাস, সোরাস উৎপন্ন করবে যে পাতা তাকে বলবো স্পোরোফিল। আর এই সোরাস বা স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকবে স্পোর মাতৃকোষ, আর এই স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড, এখান থেকে আমাদের তৈরি হবে কি হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে যে কোথা থেকে কি আসতেছে, অমরা বা প্লাসেন্টা থেকে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ, সেখান থেকে স্পোর। স্পোরাঞ্জিয়াম গুচ্ছাকারে থাকলে সোরাস বা সোরাই, আর সোরাস বা সোরাই তৈরি করবে যে পাতা তাকে বলা হয় স্পোরোফিল। ক্লিয়ার? আশা করি এই জায়গাটা তোমাদের আর সমস্যা হবে না। ওকে, তাহলে দেখো আমরা একটু পেছনের দিকে আবার পরের পড়াতে চলে আসি।
বয়ে চলে আসি। এটুকু বোঝানোর জন্য তোমাদের আমি ওই বোর্ডে গেছিলাম, তো দরকার ছিল একটু। এবার আসো, মোটামুটি দেখো সবই পড়ানো হয়ে গেছে আমাদের। দেখো স্পোর আসে থেকে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। এখানে পড়বা সোরাস দেখতে হচ্ছে বাদামি বর্ণের এবং বৃক্কাকার, সোরাস দেখতে বাদামি বর্ণের এবং বৃক্কাকার। এবং যে টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হয় তাকে বলছিলাম দেখো প্লাসেন্টা বা অমোরা, প্লাসেন্টা বা অমোরা, এটা দেখাইছিলাম। এবার দেখো সোরাস উৎপন্নকারী পাতাকে আমরা বলছিলাম কি স্পোরোফিল, স্পোরোফিল। তাহলে মোটামুটি আমি সবই পড়াইছি একটা ফলস ইন্ডুসিয়াম ছাড়া। এইটা এবার তোমাদের দেখাবো। দেখো ছবি দেখো, এই যে পত্রক টিস্যু, এর মধ্যে দেখো এই জায়গায় অমরা বা প্লাসেন্টা, এই অমরা বা প্লাসেন্টা থেকে এখানে আমাদের যে স্পোরাঞ্জিয়াম গুচ্ছ তৈরি হয়েছে, সোরাস গুচ্ছ। এই স্পোরাঞ্জিয়াম গুচ্ছ বা সোরাস গুচ্ছ এইটাকে পাতার পাতার যে অংশ, পাতার যে অংশ, পাতার যে অংশ এটাকে ঢেকে রাখছে, এই অংশটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। তার মানে এই স্পোরাঞ্জিয়াম বা সোরাস গুচ্ছকে প্রোটেকশন দেয় পাতার যে অংশ, তাকে বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফলস ইন্ডুসিয়াম। ওকে, আসো তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসলে দেখো কি করবো, যে ক্যাপসিউল, ক্যাপসিউল বৃন্ত থাকবে এই তিনটা অংশ। ওকে, এবার আসো দেখো ক্যাপসুলের ভেতরের টিস্যুকে, দেখো ক্যাপসুলের ভেতরের টিস্যুকে কি বলা হয়, স্পোরোজেনাস টিস্যু। ক্যাপসুলের ভেতরের টিস্যুকে বলা হয় স্পোরোজেনাস। স্পোর মানে রেণু, জেনাস মানে তৈরি। মানে যেসব রেণুগুলা বা যেসব টিস্যুগুলা স্পোর তৈরি করতে পারে তাদের কি বলা হচ্ছে কি স্পোরোজেনাস তৈরি টিস্যু, স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যুর মধ্যে প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টা স্পোর মাতৃকোষ থাকে। কয়টা থাকে? 16টা স্পোর মাতৃকোষ। আমরা জানি যে কোনো মাতৃকোষ ডিপ্লয়েড, তাহলে স্পোর মাতৃকোষ কি ডিপ্লয়েড। তাহলে দেখো ক্যাপসুলের ভেতরের টিস্যু, তাহলে দেখো কি ক্যাপসুলের ভেতরে, এই ক্যাপসুলের ভেতরে যে টিস্যু থাকে, ক্যাপসুলের ভেতরের টিস্যুকে আমরা বলতেছি স্পোরোজেনাস টিস্যু। এই স্পোরোজেনাস টিস্যুর মধ্যে স্পোর মাতৃকোষ থাকে যেটা ডিপ্লয়েড, এবং এই স্পোর মাতৃকোষ সংখ্যা কয়টা? 16টা। তাই 16টা স্পোর মাতৃকোষ যদি থাকে আর স্পোর মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয়, এখান থেকে স্পোর তৈরি হবে কি হ্যাপ্লয়েড। আর হ্যাপ্লয়েড স্পোর তৈরি হতে গেলে কোন প্রক্রিয়া লাগবে? মিওসিস। আর মিওসিস প্রক্রিয়া আমরা জানি কি একটা থেকে 4টা স্পোর তৈরি হয়, তার মানে 16টা থেকে 64টা স্পোর তৈরি হবে। কয়টা? 64টা। তার মানে একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে, একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে, এখান থেকে 64টা স্পোর সৃষ্টি হয়। কয়টা তৈরি হয়? 64টা স্পোর তৈরি হয়। ওকে, এই যে স্পোর পড়লাম, এই স্পোর কি হ্যাপ্লয়েড। এখন দেখো যেটা পরীক্ষায় বারবার ভুল হয়, যেটা পরীক্ষায় বারবার ভুল হয় সেটা কি, যেটা পরীক্ষায় বারবার ভুল হয় সেটা হচ্ছে, আজকে বলে দেওয়ার পর অনেকে ভুল করবা। পরীক্ষায় আসে গ্যামিটোফাইট দশার প্রথম কোষ বা লিঙ্গধর, গ্যামিট মানে কি লিঙ্গ, ঠিক আছে, লিঙ্গধর দশার গ্যামিট, পুংগ্যামিট, স্ত্রীগ্যামিট। তাহলে গ্যামিটোফাইট দশার প্রথম কোষ কি আর স্পোরোফাইট দশার প্রথম কোষ কি, এটা বারবার বলা সত্ত্বেও ভুল হয়। তো দেখো আমি শুরুতেই বলছি যে গ্যামিটোফাইট দশা মানে হ্যাপ্লয়েড বোঝায়, তাহলে একটা হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ কিন্তু কখনোই ডিপ্লয়েড কিছু হতে পারে না। অনেকেই ভাবে কি স্পোরোফাইট দশার প্রথম কোষ, নামের সাথে মিল আছে, স্পোর, স্পোর স্পোরোফাইট দশার প্রথম কোষ, কিন্তু এটা ভুল। কারণ স্পোর কি হ্যাপ্লয়েড বা কি স্পোর হচ্ছে, স্পোর বা রেণু কি হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোনো কিছু যেমন ডিপ্লয়েডের প্রথম কোষ হতে পারে না, ঠিক ডিপ্লয়েড কোনো কিছু হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট দশার প্রথম কোষ হতে পারে না। তাহলে এই যে রেণু, এই যে রেণু বা স্পোর তৈরি হচ্ছে, এই যে রেণু বা স্পোর, এরা হচ্ছে লিঙ্গধর বা গ্যামিটোফাইট দশার প্রথম কোষ। এটা যেন ভুল না হয়, যে কোনো ক্ষেত্রে বোটানি পড়তে গেলে এটা মনে রাখতেই হবে যে স্পোর বা রেণু হচ্ছে গ্যামিটোফাইট দশার প্রথম কোষ, যেটা অনুকূল পরিবেশ পেলে মাইটোসিস বিভাজনের মাধ্যমে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা হৃৎপিণ্ডাকৃতির সবুজ স্ট্রাকচার তৈরি করবে, একটা হৃৎপিণ্ডাকৃতির সবুজ অঙ্গ তৈরি করবে, যেটাকে আমরা বলি ফার্নেল গ্যামিটোফাইট। আর ফার্নেল এই গ্যামিটোফাইটকে বলা হয় প্রোথ্যালাস, যেটা আমরা রিক্সিয়াতে বলছিলাম প্রোটোনেমা, বায়োফাইটে বলছিলাম প্রোটোনেমা। ওকে, তাহলে এই যে স্পোর বা রেণু, এটা অনুকূল পরিবেশ পেলে মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটা হৃৎপিণ্ডাকৃতির স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে বলা হয় ফার্নেল গ্যামিটোফাইট বা প্রোথ্যালাস। এই প্রোথ্যালাস এখানে এরা হচ্ছে সবুজ বর্ণের এবং বহুকোষী, স্বতন্ত্র, স্বভোজী। চারটা বৈশিষ্ট্য: সবুজ বর্ণের, স্বতন্ত্র, স্বভোজী, বহুকোষীর সাথে উপলিঙ্গ। উপলিঙ্গ মানে অ্যান্টিগোনিয়াম থাকবে, অ্যান্থেরিডিয়াম থাকবে। আর কিগোনিয়াম থাকবে,
অ্যান্থেরিডিয়াম থাকবে, যার কারণে বলা সহবাসী উদ্ভিদ। কি বলা হচ্ছে? সহবাসী উদ্ভিদ। ওকে, তাহলে দেখো এবার একটু ছবিটা দেখে দেখো, এই যে হৃৎপিণ্ডাকৃতি স্ট্রাকচার, এই যে হৃৎপিণ্ডাকৃতি স্ট্রাকচার, এটা হচ্ছে অগ্রস্ত খাঁজ। এই যে হৃৎপিণ্ডাকৃতি স্ট্রাকচার, এই যে দেখো আর্কিগোনিয়াম, এই যে দেখো অ্যান্থেরিডিয়াম আছে, এজন্য সহবাসী উদ্ভিদ বলা হচ্ছে। আর দেখো নিম্ন প্রান্ততে কি বেরোছে? এককোষী রাইজোয়েড বেরোছে, এককোষী রাইজোয়েড বেরোছে, এককোষী রাইজোয়েড বেরোছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্নের প্রোথ্যালাস। এবার এখানে আর্কিগোনিয়াম আছে, অ্যান্থেরিডিয়াম আছে। এবার আমাদের যৌন জনন শুরু হবে, কারণ কি আর্কিগোনিয়াম থেকে আমরা ডিম্বাণু পাবো, অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণু পাবো। তো দেখো আমরা শুরু থেকে বারবার বলে আসছি আর্কিগোনিয়ামের একটাই আকৃতি, ফ্লাক্স আকৃতি। আর্কিগোনিয়ামের আকৃতি কি? ফ্লাক্স আকৃতির। এবং এই আর্কিগোনিয়ামের মধ্যে কি থাকে? উদরীয় নালিকা কোষ থাকবে। আর্কিগোনিয়ামের মধ্যে থাকবে উদরীয় নালিকা কোষ আর গ্রীবা নালিকা কোষ। এবং এরা হচ্ছে মিউসিলেজ এবং ম্যালিক অ্যাসিড ক্ষরণ করবে। মিউসিলেজ পিচ্ছিল করে আর ম্যালিক অ্যাসিড হচ্ছে শুক্রাণুকে আকৃষ্ট করে, শুক্রাণুকে আকৃষ্ট করে। দেখো ছবি দেখলে আমরা বুঝবো। এই দেখো এটা হচ্ছে একটা আর্কিগোনিয়াম, এর মধ্যে দেখো একটা ডিম্বাণু তৈরি হয়েছে, এই যে ডিম্বাণু। আর এই যে এইটা হচ্ছে বলা উদরীয় নালিকা কোষ, উপরের দিকে হচ্ছে গ্রীবা নালিকা কোষ। এরপর হচ্ছে গ্রীবা, এই গ্রীবা নালিকা কোষ, উদরীয় নালিকা কোষ, ভিতরে হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, ডিম্বাণু। এই জায়গাতে পরিণত ডিম্বাণু তৈরি হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে। আর এই নালীপট্টা তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে শুক্রাণু আসবে। তাহলে দেখো এই আর্কিগোনিয়াম থেকে আমরা পাইলাম ডিম্বাণু। আবার দেখো বারবার একই কথা, সেই পুং জননাঙ্গকে আমরা বলতেছি কি? অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম দেখো এখানে গোলাকৃতির, রিক্সিয়াতে ছিল নাশপাতির আকৃতির। রিক্সিয়ার ক্ষেত্রে অ্যান্থেরিডিয়াম ছিল কি? নাশপাতি আকৃতির, আর এখানে গোলাকৃতির। এবং এই অ্যান্থেরিডিয়ামের মধ্যে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। যদি অপশানে 20 থেকে 50 না থাকে তাহলে অ্যান্সার দিবা 32টা, অবলিক দিয়ে লিখে রাখবা 32টা। তাহলে যে এই অ্যান্থেরিডিয়ামের মধ্যে 20 থেকে 50টা অবলিক 32টা শুক্রাণু মাতৃকোষ থাকে, যাকে বলা হয় অ্যান্ড্রোসাইট। এবং এই শুক্রাণু মাতৃকোষ থেকে পরবর্তীতে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু তৈরি হয়। বহু ফ্লাজেলা, এই বহু ফ্লাজেলা কাদের আছে? সাইকাসেও আছে। সাইকাসে শুক্রাণু হচ্ছে কি? বহু ফ্লাজেলা। এবং সাইকাসের সাথে কিন্তু পাম উদ্ভিদেরও মিল পাওয়া যায়, আবার ফার্ন উদ্ভিদেরও মিল পাওয়া যায়। এই জন্য সাইকাস কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। ওকে, তাহলে এই যে বহু ফ্লাজেলা শুক্রাণু হইলো, এখন মনে করো শুক্রাণু এক মাথায়, ডিম্বাণু আরেক মাথায়, তাহলে কি নিষেক হবে? হবে না। কি হবে? এই দেখো বৃষ্টির পানি বা পানি লাগবে, এই পানির সাহায্যে আর্কিগোনিয়ামটা কি করবে? ম্যালিক অ্যাসিড খরিত করবে, ম্যালিক অ্যাসিড। এই আর্কিগোনিয়াম হচ্ছে ম্যালিক অ্যাসিড নিঃসরণ করবে, যার ফলে শুক্রাণু এই ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হবে। পরে সাঁতার কেটে চলে যাবে, গেলে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে। মানে কি শুক্রাণু কি হ্যাপ্লয়েড, ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, মিলিত হলে নিষেক হলে কি হবে? n+n মিলে কি 2n হয়ে যাবে, মানে ডিপ্লয়েড একটা অবস্থা হবে। এটাকে আমরা বলি জাইগোট বা উস্ফুর। এটাকে আমরা কি বলি? জাইগোট বা উস্ফুর। তাহলে দেখো স্পোর কিন্তু হ্যাপ্লয়েড আর উস্ফুর কিন্তু ডিপ্লয়েড। উস্ফোর যা, জাইগোট যা, ভ্রূণ তা সবই এক। ভ্রূণ, জাইগোট, উস্ফোর সবই হচ্ছে ডিপ্লয়েড, একই জিনিস। আর স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। তো এই যে যখন এই উস্ফোর বা জাইগোট তৈরি হবে, এটা তো ডিপ্লয়েড, তাহলে এই জাইগোট বা উস্ফোর হচ্ছে স্পোরোফাইট দশার প্রথম কোষ। এই জাইগোট বা উস্ফোর, এই জাইগোট বা উস্ফোর হচ্ছে কি? স্পোরোফাইট দশার প্রথম কোষ। ঠিক আছে, এবং এটা মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে আস্তে আস্তে বিকশিত হয়ে ভ্রূণ তৈরি করবে, পরে আস্তে আস্তে মূল কাণ্ড পাতা বিশিষ্ট নতুন একটা টেরিস তৈরি করবে। ঠিক আছে, তো এগুলো আমাদের লাগবে না, খালি লাগবে মনে রাখবা যে জাইগোট বা উস্ফোর, এটা মনে রাখবা। জাইগোট বা উস্ফোর হচ্ছে আমাদের স্পোরোফাইটের প্রথম কোষ, আর স্পোর হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ। এটা যেন ভুল না হয়, বারবার বলতেছি, পরীক্ষা হলে দেখো আবার ভুল করে থাকবা, তার কপালে দুঃখ আছে। ঠিক আছে, তারা এই জিনিসগুলো ভুল করবে, সহজ সহজ ছোট ছোট ছাড়ো জিনিসগুলা। তো তাহলে দেখো টেরিসের জীবন চক্রে একবার ডিপ্লয়েড বা স্পোরোফাইট এবং একবার হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। এটাকে বলতেছি আমরা কি? জনুক্রম। কি বলতেছি? জনুক্রম। তো দেখো বাকিগুলো আমরা এগুলো পড়া, স্পোরোফাইটিক, 16টা স্পোর মাতৃকোষ, 64টা স্পোর, এগুলো আমরা সব পড়ছি। তার মানে এদের যে স্পোরোফাইটিক দশায় হলো, এখান থেকে যে স্পোর মাতৃকোষ হলো, রেণু হলো, তারপর কি হলো? স্পোরগুলা তোমার অঙ্কুরিত হলো, প্রোথ্যালাস গঠন করলো, জাইগোট বা ভ্রূণ হলো, ভ্রূণ থেকে নতুন টেরিস হলো। এই টেরিসের আবার পাতা তৈরি হবে, পাতার কিনারায় কি হবে? আবার সোরাস হবে, আবার তোমার সোরাস থেকে আবার স্পোর তৈরি হবে। ঠিক আছে, আবার স্পোর থেকে অঙ্কুরিত হয়ে আবার প্রোথ্যালাস তৈরি করবে, এইভাবে রিপ্রেশন চলতেই থাকবে। তো এই যে কোন একটা জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, এই পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা বলি কি? জনুক্রম। এবং টেরিসের ক্ষেত্রে দেখো স্পোরোফাইট দশা দীর্ঘ
টেরিসের ক্ষেত্রে স্পোরোফাইট দশা দীর্ঘ, টেরিসের ক্ষেত্রে স্পোরোফাইট দশা দীর্ঘ আর গ্যামিটোফাইট দশা হচ্ছে সংক্ষিপ্ত। তাহলে দুটো কি সমান না? দুটো হচ্ছে অসমান এবং উভয় পর্যায়ে আকার আকৃতিতেও ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র। তাহলে টেরিসের যে জীবনচক্র, স্পোরোফাইট বা ডিপ্লয়েড দশা বেশি বড়, হ্যাপ্লয়েড দশা ছোট, আবার আকার আকৃতিতেও ভিন্ন প্রকৃতির এবং যে যার মতো স্বতন্ত্র। এর জন্য এটাকে বলা হচ্ছে কি বিষম আকৃতির বা হেটারোমরফিক জনুক্রম। বিষম আকৃতির বা হেটারোমরফিক জনুক্রম, এটাকে বলা হচ্ছে বিষম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম। আবার কোন জনুক্রমে যদি স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক সমান হয় তাকে বলা হয় ডিপ্লোবায়ান্টিক। যদি বলা হয় যে কোন রেণু বা কোন স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুটো একই সমান কারো কারো ক্ষেত্রে, তাকে বলা হয় ডিপ্লোবায়ান্টিক। আবার ডিপ্লোবায়ান্টিক জনুক্রমে যদি দেখা যায় এই রেণুধর মানে স্পোরোফাইটিক আর লিঙ্গধর দশা আকার আকৃতিতে ভিন্ন, তখন তাকে বলা হয় হেটারোবায়ান্টিক জনুক্রম। ঠিক আছে, তাহলে একটা হেটারোমরফিক, একটা ডিপ্লোবায়ান্টিক, এটা হেটারোবায়ান্টিক, এই তিন ধরনের জনুক্রম আমরা দেখলাম এখানে। ওকে, হেটারোমরফিক কি? দুটাই, একটা দীর্ঘ একটা ছোট, আকার আকৃতিতে ভিন্ন এবং স্বতন্ত্র। আর সব একই রকম হলে ডিপ্লোবায়ান্টিক। আর ডিপ্লোবায়ান্টিকের মধ্যে আবার যদি স্পোরোফাইটিক এবং এরা হচ্ছে আকার আকৃতিতে আলাদা হয় তখন তাকে বলা হয় হেটারোবায়ান্টিক। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। সেটা কি? এরপরে দেখো টেরিস উদ্ভিদ আমরা শাক হিসেবে খাই, টেরিস শাক হিসেবে খাওয়া যায়। কেউ ঘর সাজায়, ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়। অনেকে মাটিতে সার হিসেবে ব্যবহার করে, আবার প্রকৃতিতে উৎপাদক হিসেবে যারা প্রাইমারি খাদক এদেরকে খেয়ে থাকে। তাহলে টেরিসের ব্যবহারগুলো আমরা পড়বো, রিক্সিয়ার ব্যবহার আমরা পড়ছি। তো টেরিস এবং রিক্সিয়া আমাদের পড়া হয়েছে। দেখো এদের পার্থক্য আমরা এমনি সহজেই পারবো যে রিক্সিয়া মূলত গ্যামিটোফাইটিক বা হ্যাপ্লয়েড, কিন্তু টেরিস হচ্ছে স্পোরোফাইট বা ডিপ্লয়েড। এদের স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, আর এদের স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট স্বতন্ত্র মানে আলাদা, যে যার মতো। এদের স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা গঠন করে, এটা মেডিকেলে আসছে 2018 সালে। আর এদের স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে, প্রোথ্যালাস। এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই, অ্যাভাস্কুলার, কিন্তু এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু আছে। এদের কোনো সোরাস নাই, সোরাস তৈরি করে না, কিন্তু এদের পাতার নিচের দিকে কিনারা বরাবর সোরাস তৈরি করে। এদের শুক্রাণু দুইটা লেজ বা দ্বিফ্লাজেলা যুক্ত, আর এদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। এদের শুক্রাণুকে বলা হয় বহু ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ। আগের ক্লাসে আমরা রেচন পড়ছি, বর্জ্য এবং নিষ্কাশন। আজকে ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো এবং অল্প কিছু দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আমাদের এই যে চ্যাপ্টারগুলো ক্লাস নেওয়া হয়ে যাচ্ছে, এদের অন্যান্য যে রাইটার তাদের উপর যে ইনফরমেশনগুলো আমাদের পড়তে হবে সেই ডিটেলস ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ সামনে নেব। তো আজকের মতো এখানেই থাকতেছে। আল্লাহ হাফেজ।